জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে টপবার। টপবারটা আমাদের এখানে ওই যে তোমার মেনুর অংশ, যে মেনুটা ফিক্স সব পেজে সেম থাকে, সেগুলো আমাদের এই টপবারে রাখা হয়েছে। এখন টপবারের ভিতরে কিছু কম্পোনেন্ট আমরা লোড করছি, সেটা তোমাকে একটু বুঝাবো টপবারটা কিভাবে। টপবারটা একটু তাকাই। টপবারটা অ্যাকচুয়ালি এই যে এইটা আর এইটা আর হচ্ছে, দেখি আর কি রাখছে এখানে, হ্যাঁ শুধু এই দুইটা, এই বারটা যদি এগুলাকে আমরা স্যারের কম্পোনেন্ট আরো হবে, এই দুইটা বার হচ্ছে টপ বার। তাহলে কি বলছি? আচ্ছা, এখন এই টপ বারের এই কোডটাকে আমরা জাস্ট কপি করে পেস্ট করছি ওইখান থেকে এনে, এখন এইটাকে আমরা আরো ছোট ছোট পিসে ভাগ করি। যেমন ফার্স্ট অংশ হচ্ছে যে যে ওদের একটা মডেল ছিল দেখলাম, এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে একটা মডেল আসে, ঠিক আছে? আচ্ছা, তো এই মডেলটা যে কোডটুকু, সেটা এখানে অনেক কোড ছিল, সেটা আমি সরাই ফেলছি। যেসব কোডগুলো একটা নির্দিষ্ট কাজ করে, সেগুলোকে তুমি চাইলে উইজেটে রূপান্তর করতে পারো। কিসে? উইজেটে রূপান্তর করতে পারো। উইজেট কম্পোনেন্ট হচ্ছে ওই কোডটুকু কাট করে নিয়ে ভিউর কম্পোনেন্ট ফোল্ডার ঢুকে এই যে উইজেট নামের ইয়ে পাবা, এই যে উইজেট। অবশ্যই তোমার ভ্যালুটা উইজেটে পাবা। এই উইজেটে দেখো লেখা আছে সার্চ উইজেট আন্ডারে, আবার এখানে এখানে তোমার সেক্টর বলতে হবে, কোন সেক্টরের উইজেট। আমাদের ই কমার্সের এখানে দেখো সার্চ, এই কোডটুকু ওই ওই পেজটায় তৈরি হয়েছে। যেহেতু এটা কোনো ডাইনামিক কিছু নাই, কিন্তু আমাদের ভিন্ন টেমপ্লেটে হয়তো এই উইজেটের ডিফারেন্ট সার্চের ডিজাইন ভিন্ন হতে পারে, তা আমরা সেন্ট্রালাইজ করতে হবে ওইখানে চেঞ্জ হলে, যাতে এটাও ডিজাইনটা চেঞ্জ হয়। এই হলো উইজেটের, মানে ওই ফাইলটাকে কল করা হলো। কল করে কিভাবে, কোনো একটা পার্টিকুলার ডিপকে কিভাবে কল করতে হবে, উইজেট ওপেন, উইজেটের নাম অ্যারো দিয়ে, অ্যারের মধ্যে দিতে হবে, হ্যাঁ কি আকারে, সার্চ, হ্যাঁ ফাইলের নামটা, এই নামটাই ফাইলের নাম। এখানে এক্সটেনশন কিছু দিতে হবে না তোমার, মানে তোমাকে ইয়ে করতে হবে না, এই যে ফাইল এক্সটেনশন যেগুলো থাকলো দিতে হবে না। এই যে এই যেমন উইজেট ডট পিএসপি টা দিতে হবে না, জাস্ট সার্চ। হ্যাঁ হ্যাঁ, শুধু এটা। স্লাইডারের ক্ষেত্রে স্লাইডার দেখাবো আমি, এখন স্লাইডারে যাই নাই। ওকে, সো এইগুলো একটা। তারপরে দেখলাম ওদের যে এদের যে পার্টিকুলার মডেল, এটা নিজেরা বানাইছে, বাট স্যারে দেখতেছি না একটা জেনারিক একটা উইজেট আমি মডেল বানাতে চাই, এটা সবসময় কাজে লাগবে, তখন স্যারে এই উইজেটটা বানালাম, এই মডেলটা, মানে ওদের মডেলটা বিকল্প হিসাবে বানালাম। বুটস্ট্র্যাপের বিষয়টা দেখো, মডেল ওপেন, মডেল ক্লোজ, আর ওদের এটা ফুললি আলাদা নিজে বানানো, তাই এটাকে ইয়ে করা যায়নি। মডেল ওপেন, মডেল ক্লোজ, মডেলের ভিতরে আমরা একটা লেখা লিখলাম। এই মডেলটা বাই ডিফল্ট হাইড থাকবে, আর মডেল ট্রিগার করা হবে এই এই লিংক দিয়ে। এটা একটা লিংক, মানে অ্যাঙ্কর আর কি, অ্যাঙ্করে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই যে এই নামটা আর এই নামটা সেম হইলেই কানেকশন হয়ে যাবে। এখানে তুমি মডেলের সাইজ ডিফাইন করতে পারবা, আর এখানে যে কোনো তুমি এই যে উইজেট কল করে দিলে উইজেট ভিতরে ঢুকে যাবে, উইজেট বা যে কোনো কোড দিয়ে দিলে ভিতরে চলে যাবে। সো আমরা যদি এটাকে এখন সেভ করে দেখি, তাহলে ওই যে বাটনটা এখানে আসছে, ঠিক আছে? আমি ক্লিক করি, এই যে দেখছো, ক্লিয়ার? সো আমাদের এই কাজগুলো, এই যে তুমি আমরা যে উইজেটটা এইভাবে করলাম, কেন করলাম? আমাদের ভিতরে যদি অন্যদের ডিজাইন চেঞ্জ করতে চায়, তাহলে এই ফাংশন মডেলের কম্পোনেন্টে গিয়ে ডিজাইন চেঞ্জ করলেই ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, যার টেমপ্লেট যেরকম, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এখানে একটা রিসার্চ করলাম যে ওদের এই মডেলটা হয়তো আমাদের এক সময় রিপ্লেস করতে হতে পারে। জেনারিক মডেলটা আমরা রেখে দিলাম, মডেল কম্পোনেন্ট লাগবে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, লগ ইন টগ ইন, তারপরে সাইন আপ এর ক্ষেত্রে এগুলো লাগে। আচ্ছা, তারপরে আসি আমরা যাই, যেটা ওদের এই এই বাটনটা সম্পর্কে বললাম, যে একটা নির্দিষ্ট কোনো জিনিসকে আমরা যদি আলাদা কোথাও রাখতে চাই, সেপারেট সবগুলো কম্পোনেন্ট আকারে বা উইজেট আকারে রাখতে হবে। উইজেট ইজ ওয়ান কাইন্ড অফ কম্পোনেন্টস। কেন কম্পোনেন্ট? দেখো তুমি, আমরা ইয়েতে চলে যাই, এই যে আমি উইজেটটা কল করলাম, এটা একটু কিভাবে কাজ করে, মানে এটা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে এই ধরনের কাজ করছে। আমরা উইজেটে যাই, উইজেট লাইব্রেরিতে ঢুকো, এই ফাংশনটা কল করা হচ্ছে, মনে রাখবা যে এখান থেকে, এই লাইব্রেরি থেকে, মনে রাখবা কি বলছি,
লাইব্রেরি থেকে সব কম্পোনেন্ট তৈরি হয়। এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সব দেখো, উইজেট কম্পোনেন্ট, স্লাইডার কম্পোনেন্ট, রো, কলাম, রেস্ট, পেজ কম্পোনেন্ট, মডেল কম্পোনেন্ট, যা দেখছি মডেল ওইখান থেকে সব এখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, এই আমরা যদি এখন উইজেটে ক্লিক করি, ডাবল ক্লিক, তখন তুমি দেখবা মাত্র অল্প কিছু লাইন, মাত্র এই যে দেখো, এই এক ইনহেরিট করছে কাকে? কম্পোনেন্টকে। কম্পোনেন্টের কিছু বিহেভিয়ার সে জানে এবং তার সাথে কিছু, এখন এখানে কোনো কিছু নাই, তোমাদের এখানে কখনো আসতে হবে না, মানে যে তৈরি করবে আসতে হবে না। এইটা আসলে একটা HTML ভিউ ফাইলের সাথে লিংক করা হয়েছে এই ফাংশনটা। এটা খালি কল করার সুবিধার জন্য এইভাবে করা হয়েছে, যে আমি যে এটাকে কল করব, এই যে এই নামে যে কল করব, একটা HTML পেজকে কল করব, এই কল করার জন্যই শুধু অনলি এতটুকু লেখা হয়েছে, মানে এইটা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এইটার প্রধান ডিজাইনটা কোত্থেকে আসছে এইটা একটু তোমাদের জানতে হবে, কারণ ওই জায়গায় কাজ করতে হবে। এই উইজেটের ডিজাইনটা আসবে, খেয়াল করো, এই উইজেট নামের কম্পোনেন্ট, মানে কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে, ভিউর কম্পোনেন্ট ফোল্ডার, দেখো এটার সাথে লিংক দেখাচ্ছি। তারপর হচ্ছে ভায়োলেট, তারপর হচ্ছে কম্পোনেন্টের নাম কি? উইজেট। তারপর এটার ফাংশনের নাম কি? সরি, এরপর সেক্টর, সেক্টরের পর হচ্ছে এই যে, এই হলো আমাদের তোমার উইজেটের পরে আমাদের ইয়েতে গেলে, তারপর আমরা গেলাম কোথায়? নাম, এই যে নাম, এই নাম বলতে আমি যে নামটা দিব, যদি আমি সার্চ নাম দিই সার্চ আসবে, যদি আমি স্লাইডার দিই স্লাইডার আসবে। সুতরাং এই ফাংশনটা বলে দেয় এখানে যদি 500 থাকে 500 উইজেট কল চলে আসবে, মানে যাকে নাম, যে নামটা দিবা ঠিক সেই নামটা আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, উইজেটের এই যে স্লাইডার উইজেটটা কিভাবে তৈরি করা হয়েছে, স্লাইডারটা একটু আগে প্রথম থেকে যাই। এটা হচ্ছে আমি দেখালাম যে একটা লাইব্রেরি থেকে, এই পিএসপির উইজেট লাইব্রেরি থেকে HTML পেজের সাথে সম্পর্ক, মানে কম্পোনেন্টের সাথে সম্পর্ক করা হলো। কি করছি বলতো? এই লাইব্রেরিটা খুললাম, এটার সাথে এটার স্কিন, এটা যদি তার হাড্ডি হয়, এটার স্কিনটা হচ্ছে, মনে রাখবা লাইব্রেরি যে ওয়ান কাইন্ড অফ তার হাড়, হাড় বা তোমার গ্রুপ, কিন্তু তার স্কিনটা যেটা আউটপুটটা শো করে, এটা আউটপুটটা আসবে কম্পোনেন্ট ফোল্ডার থেকে। কম্পোনেন্ট ফোল্ডারে গিয়ে তারপর টেমপ্লেট, শুধু ডকুমেন্ট, মনে রাখবে শুধু ডকুমেন্ট, ডক এবং উইজেট, এই দুটো একটু কমপ্লিকেটেড ডকুমেন্ট, দ্যাটস ওয়াই এটাকে সেক্টর ওয়াইজ ভাগ করা হয়েছে, কারণ অন্যগুলোতে দেখো সেক্টর নাই, সরাসরি ফাংশন। এই দুটাকে করা হয়েছে কারণ দেখা গেল যে অনেকের অর্ডার লাগবে, অনেকের পারচেস আছে, কিন্তু ই কমার্স হোটেলের নাই, বা এক একটা ডকুমেন্ট একটা মিলে না, শুধু শুধু আননেসেসারি দেখা গেল ওই সেক্টরে এইসব ডকুমেন্ট এসে পড়ে থাকছে। সো যখন আমরা ই কমার্সে কাজ করব, সব ই কমার্স রিলেটেড সব উইজেট গুলো এখানে থাকবে। তাহলে আমাদের হোটেলের উইজেটের সাথে এই ই কমার্সের উইজেট গুলো কি হবে না, মিক্স আপ হবে না, কারণ আমাদের তো দেখা গেল যে হ্যাঁ প্রচুর সাইটে কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে যার যার ফোল্ডার এটা আপডেট হতে থাকবে। আচ্ছা, সো এখানে আমি মাত্র দুইটা উইজেট স্যাম্পল হিসেবে বানাইছি তোমাকে বোঝানোর জন্য। একটা হচ্ছে সার্চ উইজেট, যেটা ওদের ওই কোড নিয়ে, আর একটা হচ্ছে স্লাইডার উইজেট। স্লাইডার উইজেট একদম পিওর HTML কোড না, সে আবার সাব কম্পোনেন্ট কল করছে। তো সাব কম্পোনেন্ট কল করার আগে আমরা যাই, এই যে স্লাইডারটা এটা কোথায় আমাদের কল করা হয়েছে। তাহলে চলো যাই, প্রথমে আসো যে আবার এখান থেকে যখন আমরা এখানে ক্লিক করলাম, এই পেজটা কোত্থেকে লোড হচ্ছে সেটা আমরা যাই, তারপর আমি আবার এগুলাতে ঢুকবো। প্রথমে যখন ক্লিক করলাম সর্বপ্রথম গেল কোথায়? ইন্ডেক্সে না? ইন্ডেক্স থেকে কোথায় গেল? ভিউর লেআউট মাস্টারে। কোথায় গেল? এই যে লেআউট মাস্টারে গেল, এবং সেখান থেকে তার আশেপাশে যা আছে সবাইকে নিয়ে সে লোড হলো। ক্লিয়ার? এবং লোডের সাথে সাথে সে মাঝখানের পার্টটুকু খুঁজবে কিভাবে? মাঝখানের পার্টটুকুতে খুঁজতে গিয়ে সে দেখে রাউটের সমর্পণ হচ্ছে, যে সবাইকে তুমি আনতে পারবা, আমি উপরের যে ইউআরএল যে নামটা থাকবে সেই অনুযায়ী রাউট হবে। রাউট অনুযায়ী বাই ডিফল্ট কোনো ইউআরএল না দিলে হোম রাউটে প্রবেশ করবে, এটা সেট করে দিচ্ছি। কিছু না দিলেও হোম রাউটে প্রবেশ করবে, সো হোম কন্ট্রোলার। তো এখান থেকে কন্ট্রোলারে চলে যাও। এই রাউট সাধারণত কোথায় যাচ্ছে আমি তোমাকে সেটা বুঝাচ্ছি। কন্ট্রোলারে চলে যাও, আমি ভাঁজ করলাম, এই হলো আমাদের কন্ট্রোলার। কন্ট্রোলার থেকে আমরা কন্ট্রোলার গুলো দেখো আমরা কিভাবে সাজাইছি। কন্ট্রোলার গুলো ডাইরেক্ট ওপেন রাখা হয়নি, কম্পিউটার গুলোকেও আমাদের সেক্টর অনুযায়ী সাজানো হয়েছে। ঠিক আছে?
তো আমরা চলে যাচ্ছি এখান থেকে হোম কন্ট্রোলারে। শুধু হোমটা সাধারণত সবারই কমন, এই জন্য হোম নামে রাখছে। হোম কন্ট্রোলারে ঢুকলাম। ঢুকে আমরা একটা জিনিস খেয়াল করো, প্রতিটা কন্ট্রোলার উপরে দেখবা মডিউল নামের একটা ভেরিয়েবল থাকবে। ঠিক আছে? এই মডিউলটা আমাদের এই ফ্রেমওয়ার্কে ইন্টিগ্রেট করা হয়েছে, কারণ যে সফটওয়্যার গুলো যদি টেবিল গুলোকে একটা ডাটাবেজে যদি 200 টেবিল থাকে, তখন এই 200টা ডাটা টেবিলের জন্য আমাদের 200টা কন্ট্রোলার হয়, তখন অ্যাকচুয়ালি এটা হজবরল হয়ে যায়। তাই দ্যাটস ওয়াই আমরা এই টেবিলগুলোকে যদি আমি একটা ফোল্ডার রাখতে পারি, অনেকগুলো টেবিল মিলে একটা মডিউল হয় না? সুতরাং সেই হিসাব চিন্তা করে দেখলাম যে না, আমরা এই কন্ট্রোলার গুলো ডাইরেক্ট কন্ট্রোলের মধ্যে সরাসরি রেখে দিলে এগুলো আবার কি হয়ে যাবে, আমাদের গোছানো হলো না। তখন মনে করো ইনভেন্টরি রিলেটেড গুলো ইনভেন্টরিতে থাকবে, তারপরে মনে করো সেলস রিলেটেড কন্ট্রোলার সেলসে থাকবে, এইচআর রিলেটেড গুলো এইচআর এ থাকবে, অর্ডার রিলেটেড গুলো অর্ডারে থাকবে। আশা করি বুঝতে পারছো উদ্দেশ্যটা। হ্যাঁ, তো যেহেতু এই হোম পেজটা ড্যাশবোর্ডের আন্ডারে যাওয়াই ভালো, সো ড্যাশবোর্ড নামে মডিউলের নাম ড্যাশবোর্ড, এটা সেট করলো। এবং এর ভিউ গুলো, এই যে এখানে এগুলো কিন্তু একটা ভিউ, প্রতিটা ফাংশন এখানে একটা ভিউ। আচ্ছা, তো এই ফাংশন যখন রিকোয়েস্ট যখন আমরা লিখি, এই ব্রাউজার যখন আমরা রিকোয়েস্ট রাখি এখানে, তখন হোম কন্ট্রোলার রিকোয়েস্ট রাখছি, যেহেতু এখানে কোনো নাম্বার বা হাইপেন নাই, এটা হোম কন্ট্রোলার প্রবেশ করলো। হোম কন্ট্রোলার পরে যে আমরা দ্বিতীয় সিগমেন্টে যদি না দেই, তাই বাই ডিফল্ট তখন ইন্ডেক্স ফাংশনে প্রবেশ করবে। কোন ফাংশনে? ইন্ডেক্স ফাংশনে প্রবেশ করবে। এখানেও তুমি চাইলে আবার নিজের মতো করে রাউট কাস্টমাইজ করতে পারবা। কিভাবে পারবা? কারণ এখানে যে আমরা ইন্ডেক্সে যে ভেরিয়েবলটা দেখতেছো, এই ভেরিয়েবলটা রিকোয়েস্ট ভেরিয়েবল এর মতো। এখানে তার প্রথম ওয়ার্ডটা হচ্ছে, যদি তোমার ওই ইউআরএলটা হয়, মানে সিগমেন্টটা যদি ওই যে ওরকম হয়, যেটা হচ্ছে নরমাল সাইটে, তখন কিন্তু এগুলাতে চলে আসবে। তো হ্যাঁ, এই যে এইগুলা অটোমেটিক আসবে, তখন এগুলো দেখে তুমি তোমার পেজগুলো খুঁজে নিতে পারো, কোথা থেকে কোথায় পেজগুলো আছে, সেটা আমি পরে আসতেছি তোমাকে বুঝাবো। এখন আমরা নিয়ম অনুযায়ী নরমাল ভিউতে, নরমাল রাউটিং এ আমরা ভিউ ফোল্ডারে চলে যাচ্ছি। এই ভিউ আমরা অলরেডি দেখেছি, এতেও আছে না? কোথায়? লারাবেলেও আছে, সেম জিনিসটা এখানেও। এর অর্থ হচ্ছে এই ফাংশনটাই কন্ট্রোলটা ভিউ ফোল্ডার থেকে তার ভিউটাকে কল করছে। এখন কল করার জন্য তোমাকে মনে রাখতে হবে, এইখান থেকে লারাবেলে কিন্তু রাউটিংটা হাতে ম্যানুয়ালি দিয়ে আসতে হয়, শুধু কিছু ক্রুডের ক্ষেত্রে। বাট এইখানে আমাদের একটা অটোমেটিক রাউট, মানে তোমাকে কখনোই অ্যাসাইন করতে হবে না যে এই পেজটা এখান থেকে লোড হইতে হবে, মানে এমনে এমনে করে দিলাম হাতে তাই হবে, এরকম না। এটা এটা ওয়ান কাইন্ড অফ সি শার্প এবং রাউটিং এবং কোঅর্ডিনেটরের মতো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফার্স্ট, তোমার এই মডিউল অনুযায়ী মডিউল দেখতে হবে, কন্ট্রোলার নাম দেখতে হবে এবং ফাংশন নাম দেখতে হবে। কি বলছি বলো স্যারে? তো সর্বপ্রথম দেখতে হবে মডিউলটা, তারপর সেকেন্ড লেভেলে যেতে হবে কন্ট্রোলার নেম, তারপরে যে ফাইল নেম। সো চলো যাই, যেহেতু এটা ভিউতে যাব, তো আমরা ভিউ মানে অ্যাকচুয়ালি ভিউ ফোল্ডারের পেজ থেকে খুঁজবো। এইখান থেকে চারটা শুরু করতে হবে। প্রথমে কি বলছি? মডিউল। তো মডিউল হোম ড্যাশবোর্ড নামে মডিউল পাইছো? মডিউলের পরে কি বলছি আমি? কন্ট্রোলার নেম পাইছো, কন্ট্রোলার নেম হোম। হোমের পরে ইন্ডেক্স নামের ফাংশন পাইছো, এই যে এই ফাংশনটা এখন লোড হচ্ছে, এই যে এটা। এই হলো সাদের রাউটিং সিস্টেম, ভেরি সিম্পল। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা বাড়তি ওয়ার্ড লাগাইছি মডিউলটা, বিকজ অফ অনেক প্রজেক্ট যদি এখানে একসাথেও থাকে, তাও আমরা খুঁজে পাবা। পুরো 15 জনের প্রজেক্ট একসাথে থাকে, তাও খুঁজে পাওয়া যায় ইজিলি। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে আমরা সর্বপ্রথম এই স্লাইডারটা দেখাচ্ছিলাম, কারণ আমরা এই স্লাইডারটা এটা টপ বারে দিয়ে দিছিলাম, ওই যে মাস্টার টপ মাস্টারের মধ্যে যে ঢুকছিলাম, মনে আছে? মাস্টারের এই যে মাস্টারটাতে আবার ঢুকি, তাহলে এবার তুমি স্মরণ করবা। মাস্টারে কিন্তু এইটা কিন্তু রাউট, আর এইটা কিন্তু ফিক্সড। এই জন্য এখানে টপ, ওই উপরে টপ বার ড্রপ ডাউন আর যে গ্রে কালারের বারটা কিন্তু এখানে আগে চলে গেছে। তো এর এই যে এটা এই পর্যন্ত, এখন শুধু এইটার মধ্যে যেটা পাচ্ছি সেটা এখানে পাচ্ছি। এই যে ভিউটা খুলি আবার,
এই ডাবল ক্লিক করলাম। ওকে, সো এই যে বললাম যে এখানে একটা স্লাইডার কম্পোনেন্ট বানিয়েছিলাম স্যারে, এই স্লাইডারটাকে আমি এখন হার্ড কোড থেকে নরমাল কোডে নিয়ে আসছি। সবার আমি চিন্তা করলাম যে কোডগুলোকে আমি নিয়ে কাট করে উইজেটে রেখে আসি। কোথায় রাখবো? সো উইজেটের নাম কি দিলাম? স্লাইডার। সো এটা কোত্থেকে পাবা? এটাও এটা দেখতে পারবা। এটার ভিউটা ডাইরেক্ট ভিউতে চলে যায়। আমি লাইব্রেরিতে যায় কোনো লাভ নাই। ডাইরেক্ট ভিউতে চলে যাও। ভিউ থেকে কম্পোনেন্টস, কম্পোনেন্টে গিয়ে টেমপ্লেট, টেমপ্লেটে গিয়ে উইজেট, উইজেটের পরে সেক্টর। সেক্টর তো আমরা জানি। তুমি কোন সেক্টর ই-কমার্স এর সাইটে কাজ করছো, দ্যাটস ই-কমার্স এ ঢুকবা। দেন স্লাইডার। সো আমাদের এই স্লাইডার ভিউটা আমরা দেখতে পেলাম। কিন্তু স্লাইডারের ফুল কোডটার মধ্যে দেখা গেল যে রিপিটিং পার্ট এটা কম্পোনেন্ট বানানো সম্ভব। মানে হচ্ছে যে পার্টটুকু ঘুরে ঘুরে আসছে, যে পার্টটুকু ঘুরে ঘুরে আসছে, আমি এখানে ৩টা স্লাইডার দিচ্ছি। আমি চাইলে যদি আরেকটা স্লাইড করি, তখন আবার আরেকটা স্লাইড হবে। পিকচার চেঞ্জ করে দিলে তখন দেখা গেল আরেকটা স্লাইড হবে। নামটা চেঞ্জ করে। সো এইভাবে যেহেতু কম্পোনেন্ট রেডি করা, আমাদের স্লাইডার আসতে বেশিক্ষণ, এই যে 4টা হয়ে গেছে এখন। ঠিক আছে, এখানে পিকচার নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্লাইডারটা কিভাবে করা হলো। ওই কোডটুকু এই স্লাইডার কম্পোনেন্টের মাধ্যমে স্লাইডারটা করা হলো। তো এখানে এই যে আমাদের যে অ্যারে দিয়ে কিটা পাঠানো হয়েছে, কয়টা কি পাঠাইছি দেখো? ইমেজ কি, টাইটেল কি, বডি কি এন্ড রাউট কি। অনেক সময় অনেকে ওখানে একটা লিংক দিতে চায় যে ক্লিক করে একটা পেজে চলে যাবে, সেক্ষেত্রে ওই লিংকটা এখানে দিয়ে দিতে হবে, যাতে ওই যে নির্দিষ্ট কন্ট্রোলার স্ল্যাশ একটা ফাংশন নাম দিলে ওই ওই পেজে চলে গিয়ে ওই প্রোডাক্ট বা সাইটের সম্পর্কে হয়তো কিছু দিতে হতে পারে। এখন এগুলো চাইলে আমরা আবার ওই যে ডাটাবেস থেকে এনেও লুপ চালিয়েও অনেকগুলো স্যালারি দিতে পারি, যেহেতু আমাদের কম্পোনেন্ট রেডি আছে। এখন আসে কম্পোনেন্টটা কিভাবে কাজ করছে। আবারও আমরা, যেহেতু এটা একটা মূল বড় কম্পোনেন্ট, স্লাইডার কম্পোনেন্টের ভিতরে সাব কম্পোনেন্ট নাম হচ্ছে স্লাইডার কম্পোনেন্ট। সো স্লাইডার কম্পোনেন্ট এখানে দেখো পাবা, এই যে স্লাইডার কম্পোনেন্ট, এই স্লাইডার কম্পোনেন্ট ডিরেক্টলি আমরা দেখতে পাচ্ছি তার র এচটিএমএলটা কেমন। এই যে কি গুলো কিভাবে ব্যবহার হয়েছে এটা যদি একবার বুঝে, তাহলে দেখো কি গুলো ওইখান থেকে কোডটা নেওয়া হয়েছিল একটা, নিয়ে কি গুলা বসানো হয়েছে দেখো। এই যে এখানে একটা মজার জিনিস, আমাদের এখানে কিভাবে কি গুলো দুই ভাবে ব্যবহার করা যায়। একটা অ্যাসোসিয়েটিভ কি দিয়ে ব্যবহার করা যায়, আবার অবজেক্ট ওরিয়েন্টেডও এটা রূপান্তর হয়ে যায় এখানে আসলে। বুঝতে পেরেছো? এই যে দেখো এখানে আমরা এটা পাঠাইছি কি গুলা কি আকারে, ঠিক না? কিন্তু সেখানে গিয়ে সেটা অবজেক্ট ওরিয়েন্টেডে রূপান্তর হয়েছে। আর তাহলে বলুন স্যার এই ভেরিয়েবলটা নাম কেন হলো? কম্পোনেন্টের নামে স্মল লেটারে ভেরিয়েবল হবে। বুঝতে পারছো কি বলছি? কম্পোনেন্টের যে নামটা আছে সেই নামেই ভেরিয়েবল হবে, মানে অবজেক্টটা হবে। আচ্ছা, আর অল্টারনেট ওয়ে হচ্ছে এআরজি, এআরজি আর্গুমেন্ট। এটা সময় লাগে লিখতে, তাই এটা বাদ ইয়া করা হয়েছে। এটা আগে ছিল আর কি। এই এটা ছিল আগের ভার্সন। সব সময় সব কম্পোনেন্টের ভেরিয়েবলের নাম ছিল আর্গো। মানে যে কোনো জায়গায় তুমি এটা দিয়েও কাজ করতে পারবা, অথবা তুমি অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করতে পারবা। শেষ করছো?
না 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 না, এটা বানানো হয়েছে এটা ডাইনামিক, মানে ইজিলি তুমি ডাইনামিক করতে পারো। আমি একটু পরে তোমায় দেখাচ্ছি কিভাবে এটা ডাইনামিক হচ্ছে। এটা এখন হচ্ছে ডাটাবেস ছাড়াই, কোনো লিঙ্ক ছাড়াই সরাসরি একটা মানে ইয়া যে কোনো সাইট টেমপ্লেটকে তুমি আমাদের ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেট করতে পারো। যখন তোমার ডাটাবেস কানেক্টেড হয়ে যাবে, দেন সেগুলো এপিআই এর মাধ্যমে এই ডাটাগুলো আসবে, যেটা আমি তোমাকে প্রোডাক্ট দিয়ে দেখাবো একটা। হ্যাঁ, আচ্ছা, এখন তোমার মজার জিনিস যেটা, সেটা হলো আমরা এটা দেখলাম এই কম্পোনেন্টে তোমার হাত দিতে হবে না। শুধুমাত্র তখনই হাত দিতে হবে যদি তুমি আরেকটা টেমপ্লেট নাও, তখন টেমপ্লেটের ভায়োলেট থাকবে না, তখন হয়তো অন্য নামের হবে। তখন তার এই জিনিসটাই কপি করে নিয়ে পেস্ট করে যেখানে সিলেক্টর গুলো কম বেশি হবে, কি এগুলোই থাকবে, ভ্যারিয়েবল এগুলোই থাকবে, সবকিছুই ঠিক থাকবে। শুধু তার হয়তো ডিপ বেশি থাকতে পারে বা অন্য ক্লাস বেশি থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তো টুকটাক চেঞ্জ হবে যদি অন্য টেমপ্লেট ব্যবহার করো। ওকে, বা আগে একটা টেমপ্লেট উদাহরণ ইয়ে করো, তাহলে বুঝতে পাবা। আচ্ছা, গেল আমরা আমরা স্লাইডার কিভাবে বানাইছি। স্লাইডার বানানো হয়েছে, স্লাইডার একটা উইজেট, তার ভিতরে সাম কম তোমার স্লাইড আর আইটেম দিয়ে আমরা একটা একটা করে ইয়ে তৈরি করলাম। এন্ড টোটাল বিষয়টা এখানে কল কল হলো এই জায়গায়। ঠিক আছে, এবার এই জিনিসটাকে একটু তুলে দিই। আর আমাদের মিনি মিনি ভার্সনের কিছু কম্পোনেন্ট আছে। মিনি ভার্সনের কম্পোনেন্ট গুলো হচ্ছে, আমরা যে বুটস্ট্র্যাপে যে কন্টেনার, রো, কলাম ব্যবহার করতাম, মনে আছে? আছো তুমি? আচ্ছা, এই যে রো কলাম ব্যবহার করতাম যে, দেখো সেই জিনিসটার একটা প্রতিফল দেখতে পাবা। এই দেখো, এই তুমি যখন ইচ্ছা তখনই তুমি সব ধরনের কাজ করতে পারবা এই কম্পোনেন্টের মাধ্যমে। পেজ ওপেন, পেজ ক্লোজ, এই যে পেজ ওপেন, পেজ ওপেন ক্লোজ কোথায়? আচ্ছা, মানে ইয়ে করে ফেলে দিচ্ছে। পেজ ওপেন, ওকে, এর অর্থ হচ্ছে যে এটা কন্টেইনার আর কিছু না। ঠিক আছে, আচ্ছা। সো তারপর রো ওপেন, রো ক্লোজ কোথায় বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হলো রো ওপেন, রো ওপেন, রো ক্লোজ। তারপর হচ্ছে কলাম ওপেন, কলাম ক্লোজ, এক কলাম, তারপরে দ্বিতীয় কলাম, এই তৃতীয় কলাম। এই ফার্স্ট কলামে মধ্যে আমি একটা কার্ড ঢুকাইছি, কার্ড। কার্ডে তুমি আবার এখানে টাইটেল দিতে পারো। এগুলাতে কি আছে, কিগুলা কিন্তু মনে রাখতে হবে। এটা কমন জিনিস, TITLE, টাইটেল। তখন তোমার কার্ডে শো করবে। মানে তুমি যদি এখন তুমি ড্যাশবোর্ড বানাতে চাও, কিভাবে করবা, বা কিছু সেপারেট করতে চাও, মনে করে দিলাম আমি সেলস। এখন এই যে আমাদের টাইটেলটা দিলাম, এই যে টাইটেল এখানে চলে আসছে, দেখছো? এরকম এই কম্পোনেন্টে ঢুকলেই, তুমি কার্ড কম্পোনেন্ট ঢুকলেই দেখতে পাবা যে কার্ড কম্পোনেন্টের কি 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 ব্যবহার করা হয়েছে, ওই কিগুলা ব্যবহার করে কাস্টমাইজ করতে পারে। এই জন্য আমরা এখানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য স্যারে এই এই কম্পোনেন্টগুলো, রো কলাম ব্যবহার করেও তুমি ফুললি বুটস্ট্র্যাপের মতো গ্রিড সিস্টেমে ইয়ে করতে পারবা। ঠিক আছে, সর্বপ্রথম পেজ, দেন হচ্ছে রো, তারপরে কলাম, তারপরে কার্ড। নর্মালি এই কার্ড পর্যন্তই স্ট্রাকচার থাকে, দেন হচ্ছে কন্টেন্ট ঢুকে। এটা বন্ধ করে দিলাম, এটা আমাদের এখানে লাগছে না। তারপর এগুলো এখনো আমরা স্যারে কোনো কম্পোনেন্ট হিসেবে বানাই নাই, এগুলা ভাঁজ করে রাখছি। বুঝা গেছে? মানে এই যে বাদ বাকিগুলো। আচ্ছা আচ্ছা, এখন আসো এই কাজটুকু দেখাই। সেটা হলো এইখানে মনে হয় প্রোডাক্ট লিস্ট বানাইছি যে লেটেস্টটা, এখানে কিছু কাজ আছে। কাজের মধ্যে সবচেয়ে প্রথম যে কাজটা আমরা স্যার অলমোস্ট করে ফেলছি, যে এখানে একটা দেখতেছো আইটেম কম্পোনেন্টস। কি কম্পোনেন্ট? আইটেম কম্পোনেন্ট। এই যে এটা পুরো ডাটাবেস থেকে আসছে। এইটাই তোমাকে কেন বুঝাবো স্যার ডাইনামিক কেমনে হলো। এই একটাকে স্যারে নিলাম ওদের থেকে, নিয়ে আইটেম কম্পোনেন্টে তৈরি করলাম। কিভাবে করছি স্যারে? কম্পোনেন্টে গেলাম, ভায়োলেটে গেলাম, আইটেমে গেলাম, এই লেটেস্টটা, এটা লেটেস্ট না, এই লেটেস্টটাতে খুললাম। দেখো ওদের এখান থেকে আমি একটা কার্ডটা কপি করে এনে এই কিগুলা বসাইছি, ক্লাস, স্ট্যাটাস, তারপরে হচ্ছে ইমেজ বেস 64, কারণ আমি ইমেজ ডাটাবেস থেকে পাঠাচ্ছি, দ্যাটস ওয়াই এটা করে রাখছি। আমি দুই ভাবে ইমেজ করব।
তারপর হচ্ছে স্ট্যাটাস, তারপর হচ্ছে নেম, প্রাইস, ডেসক্রিপশন। এই কিগুলো আমরা ওইখান থেকে পাঠাইলেই আমার এরকম পেজটা এটা চলে আসে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো তো এটা ভেরি সিম্পল, এত কঠিন না, যে কেউ আমাদের এই কম্পোনেন্ট বানাতে পারবে, যে কেউ, এত কমপ্লিকেটেড না বানালাম। কারণ আমাদের স্যার এখানে চ্যালেঞ্জিং যে জিনিসটা রাখছি স্যারে, যে কেউ এটা তৈরি করতে পারবে কেন, সেটার মূল কারণ আমাদের কম্পোনেন্টে কোনো প্রোগ্রামিং ইয়ে নাই, মানে খুব কম। এটার দিকে তাকাও, এখানে ফাংশন কিওয়ার্ড নাই, তার প্যারামিটার নাই, ক্লোজ কার্লি নাই, কার্লি ছাড়া কিছু আছে কিছু? তাহলে এইটা দিয়ে এইটা যে কোনো বাচ্চা ক্লাস 6-7 এর ছেলেরাও শুধু কি বুঝাই দিলে হবে যে এগুলা ব্যবহার, এই কিগুলা মুখস্থ থাকলে তুমি কম্পোনেন্ট বানাইতে পারবা। তাদেরকে শুধু এই কম্পোনেন্ট শিখেলেই হয়ে যাচ্ছে। আর কমপ্লিকেটেড জিনিস তো যারা ফ্রেমওয়ার্ক তৈরি করছে তারা তাদের মধ্যে নিয়ে নিচ্ছে। ভিউর পার্টটুকু ইউআই ডিজাইনের কাছে দেওয়া, যার মধ্যে প্রোগ্রামিং নলেজ নাই, তাদের জন্য এটা চিন্তা করে করা হয়েছে। এই জন্য এখানে ফাংশন কল করলেও এটা চলে যায়। দিস ইজ দ্য চ্যালেঞ্জিং পার্ট। আমি ফাংশন কল করছি কিন্তু আসতেছে এটা, বুঝতেছো এবার স্যার কথা? এতক্ষণ পরে মানে এখানে অনেকেই কিন্তু এটা এখনো বুঝে নাই, কিন্তু এটা কি জিনিস কয়দিন পরে বুঝবে। আচ্ছা, তো এখন আমরা যে কমন কি গুলা ব্যবহার করছি, এখন বলো এটা আইটেম ভেরিয়েবল কেন ব্যবহার করছি স্যারে? বিকজ কম্পোনেন্ট আম আইটেম, তাই এটা ভেরিয়েবল হয়ে গেছে এখানে, এবং তার ওই কি গুলো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। সো সুতরাং আমরা একটা কার্ড কতক্ষণ লাগে, এটা একটা টেমপ্লেট দেখে এইটা বানাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো কার্ড আর মেনু। কতক্ষণ লাগবে বলো এই তো করতে? কোনো কোনো ইফ টিফ কিছু আছে? কিছু নাই। তাহলে আচ্ছা হয়ে গেল। এবার আসো এপিআই কিভাবে কল করছি। আমাদের এপিআই কল করার জন্য শুধু এপিআই, যেহেতু আমাদের ডাটাবেজের সাথে কোনো সম্পর্ক নাই, তাই আমরা এখানে মডেলও হচ্ছে না আমাদের, কারণ মডেল সাধারণত এখানে যদি এই লোকালি যদি এই সফটওয়্যার যদি কোনো ডাটাবেজের সাথে কানেক্ট করে তখন মডেলে ধরে। মডেল যেহেতু অলরেডি ইনভলভ ইন দ্য লোকাল ডাটাবেজ, এপিআই কে ব্যবহার করার জন্য আমরা সার্ভিস নামের আমাদের ইয়ে আছে, সার্ভিসেস। সার্ভিসেস ফাংশনগুলোর ক্লাসগুলোর দায়িত্ব হচ্ছে এপিআই কল করা। এখন বল স্যার এপিআই তাহলে আরেকটা আছে, যেটা কি? এটা হচ্ছে এইখানে লোকাল ডাটাবেজের এগেইনস্টে যে এপিআই তৈরি হয়। বুঝতেছো না বুঝনি? এপিআই দুই প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল এপিআই, অ্যাকচুয়ালি এটা এক্সটার্নাল এপিআই, আর এটা হচ্ছে ইন্টারনাল এপিআই। যে ডাটাবেজে কাজ করে সেই ডাটাবেজের এপিআই, বাট আমাদের তো এখানে সি শার্পের এপিআই, সো সবই হবে মানুষের এপিআই। যেমন এসএমএস এপিআই, হাবি, সবই এপিআই গুলো, এক্সটার্নাল এপিআই গুলো আমরা সার্ভিসেস এর মাধ্যমে কল করব। ঠিক আছে? এবং সার্ভিসেস এর আমরা একটা এপিআই দেখাই স্যারে, যেমন প্রোডাক্ট সার্ভিস। প্রোডাক্ট সার্ভিস এপিআই, প্রোডাক্ট সার্ভিস এক্সটেন্ড করছে রেস্টকে, এক্সটেন্ড করছে রেস্টকে। সো রেস্টের কমপ্লিসিটিটা রেস্টেই থাকবে, তোমাদের কাছে তেমন কিছু নাই। জাস্ট এন্ড পয়েন্ট যেটা তোমাকে দিচ্ছে ওইখানে, ওই যে এখানে দিয়েছিলাম মনে আছে, এই যে এটা মনে করো এখানে বেসিক প্রোডাক্টস, এই শুধু বেসিক গুলো আসবে। এখানে পেজ নাম্বার এবং নাম্বার অফ আইটেম দিলে ডাটাগুলো চলে আসবে। আচ্ছা, এই এই হলো এন্ড পয়েন্টস, এটাকে আমরা বলি এন্ড পয়েন্টস। তো এই এন্ড পয়েন্টসটা আমরা বসাবো বেস পয়েন্ট বাদে, মানে এপিআই তো বেস, সুতরাং বেসটা এখানে দেওয়ার দরকার নাই, সে বুঝে যাবে যে বেস কতটুকু। হ্যাঁ, সো এন্ড বলো স্যার বেসটা কোথায় সেট করছেন? অ্যাকচুয়ালি বেসটা আমাদের, তুমি যারা খুব ডিপ লেভেলে শিখতে যাও তাহলে তোমাকে দেখতে হবে আমাদের রেস্ট লাইব্রেরি। রেস্ট লাইব্রেরিতে স্যার কিন্তু এখানে এই যে বেসটাকে সেট করে দিচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আর ওখানে লাগে না। ক্লিয়ার? আর কিছুই না, এইখানে হাত দিয়ে চেঞ্জ করলে তোমার বেস কাজ শেষ। আচ্ছা, সো ওই বেসের সাথে আমাদের এই সার্ভিসে চলে যাই। সার্ভিস কোথায়? সার্ভিস ফোল্ডার, এই যে সার্ভিস ফোল্ডারে আমরা অল মানে আমি সব ডাটা নিতে চাচ্ছি। হ্যাঁ, এটা নিজের মতো করে ফাংশন তৈরি করলাম। আর এটা সেলফ মানে হচ্ছে রেস্টের ফাংশন কল করা হয়েছে, সেলফ যেতে ইনহেরিট করা হয়েছে, আর যেহেতু এটা স্ট্যাটিক ফাংশন দ্যাটস ওয়াই সেলফ ছাড়া এটা আসবে না। হ্যাঁ, আচ্ছা, সো রেস্টের ফাংশন একটা হচ্ছে গেট অল, আরটা হচ্ছে একটা আনতে চাইলে গেট আর বহু আনতে চাইলে অল। আচ্ছা,
এই এন্ড পয়েন্টটা দিলাম, তুমি এটা দেখবা এখান থেকে এইসব পোস্টম্যান দিয়ে তুমি এগুলো সেভ করে রাখবা, পোস্ট করে চেক করে দিবা, চেক করার পর তোমার যদি দেখে ডাটা আছে দেন এই ইউআরএলটাই তোমার ওইখানে নিতে হবে। আচ্ছা, এখানে কতগুলো বিষয় আরো আছে, সেটা হলো আমাদের এপিআই সবই প্রোটেক্টেড, এর অর্থ সবই তোমার ইয়ে করা, অথরাইজেশন ছাড়া এপিআই একটাও ফ্যাচ হবে না। দ্যাটস ওয়াই রেস্টে স্যারে সেখানে একটা অথরাইজেশন কি দিয়ে রাখছি, এটা না, এটা লোকাল এপিআই। রেস্টে চলো যাই, রেস্ট, এই যে কিটা দেখছো জেডব্লিউটি কি, এটা 24 ঘন্টা এটার এক্সপায়ারি ডেট আছে এখন। হ্যাঁ, এটা আমরা সাধারণত লগ ইন করার পর এই এই টোকেনটা তুমি পেয়ে যাবা, তখন সেটা সেশনে রেখে দিবা, যেহেতু আমরা পিএসপি ব্যবহার করছি, সেশন থেকে এখানে বসাই দিবা আর কি। ক্লিয়ার? লগ ইন করলে করার সাথে সাথেই সেশন পাবা, আমি দেখাই তোমাকে তাহলে বুঝতে পাবা। এই হলো আমাদের অথেন্টিক টোকেন দেওয়ার, এই টোকেনটা পাবা কিভাবে, লগ ইন করা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে তোমাকে টোকেনটা দিবে। এই যে সফটওয়্যার ঢুকলাম, এই টোকেনটা পেয়ে গেল, এই টোকেনটা সেশন ভেরিয়েবল স্টোর করে ফেলবা। দ্যাটস ইট। স্টোর করে ফেললে তো এটা এখানে অটোমেটিক ওই ভেরিয়েবল আগে দিলে ওইটা এসে থাকবে। এখন আমি হার্ড করে দিয়ে রাখছি। ক্লিয়ার? আচ্ছা, তো তখন তোমার এই এপিআইটা আমাদের এই এই সার্ভারের জন্য এই টোকেনের মাধ্যমে চলবে, অন্য কেউ এই টোকেনটা বা অন্য হোস্টিং এও চলবে না, কারণ এই টোকেনটা শুধু এই নির্দিষ্ট হোস্টিং এই কাজ করছে। আচ্ছা, এবার আসি, আমরা চলে যাই ওই ফাংশন, যে ফাংশনটা কল করা হয়েছে, যে এটা এই গেট অল, এখানে গেট অল ফাংশন আছে, এই যে, ঠিক আছে, এবং দেখো এখানে বেয়ারার টোকেন, এই যে এই টোকেনটাই সেই টোকেন, এই টোকেনের মাধ্যমে না করলে ডাটা আসবে না। আচ্ছা, দেন আমরা এই রেস্ট করে রিটার্ন করে দিলাম, রিটার্ন ফাংশনটাই কিন্তু স্যার এখানে রাখলাম, এই দেখছো, এই অল মানে কিন্তু এই সার্ভিসের অল, নট দিস ওয়ান। ওকে, কারণ এইটা এই ঝামেলা যদি আমরা এখানে রাখি, অনেক লাইন লিখতে হবে, আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এন্ড পয়েন্ট দেওয়া, তোমার এটা অর্গানাইজ হইতে এইখানে এন্ড পয়েন্ট গুলো যার যার ক্লাসের সাথে যার যার ফাংশনে এন্ড পয়েন্ট দিলে এখানে থাকবে। এন্ড পয়েন্ট মানে বুঝছো তো, আনকমন পার্টটুকু। আচ্ছা, দেন ডাটা চলে আসলো। এবার আমরা যে আইটেম কম্পোনেন্ট চেক, ওই যে স্যারে অনেকগুলো রিপিট করে চেক করছিলাম আগে, ওই যে এর মতো স্লাইডারের মতো দেখো, সিমিলার জিনিস এখন আমি টেস্ট হয়ে গেছে। আমরা এখন ডাটাবেজ যেহেতু চলে আসছে, আইটেমস, এখান থেকে সিঙ্গেল আইটেম আসলে এবং একটা একটা করে আইডি নিলাম, তারপরে নাম নিলাম, প্রাইস নিলাম, ইমেজের আইডি দিলাম আপাতত, দেন হচ্ছে বেস ইমেজকে স্ট্রিং আকারে কনভার্ট করার ডাটাটা নিয়ে আসলাম। সো এই হলো আমাদের প্রোডাক্ট লোড হওয়ার, এই যে প্রোডাক্ট অটোমেটিক্যালি এখানে চলে আসছে, এই যে দেখো, ঠিক আছে, এবং কত ন্যানো সেকেন্ডে আসবে সেটাও তুমি দেখতে পাবা, কারণ আমাদের প্রতিটা এপিআই তে ইয়ে দেখতে পাবা তুমি, মিলি সেকেন্ডটা দেখতে পাবা। মিলি সেকেন্ড একটা বিষয় আছে স্যার, দেখাচ্ছি, চেক করবা যে এটা আমরা বাটল নেক চেক করার জন্য। তুমি একটু পিছিয়ে গেছো তাহিদ থেকে, মানে স্যারের সাথে কন্টাক্টে ছিল না তো, সে সার্ভার টার্ভার এগুলো সব মানে এদিকে সবকিছুই পারে। আচ্ছা, একটু সিরিয়াস থাকো, হ্যাঁ, আর দায়িত্ব তো নিতে হবে একদম ভবিষ্যৎ বাংলাদেশের। এই যে কত মিলি সেকেন্ড দেখছো, এই এপিআই এর মিলি সেকেন্ড, এমএস আর কি, এত সেকেন্ড প্রতি রিফ্রেশে আমি দেখি কত সেকেন্ড সময় নিচ্ছে, এটা প্রতি সেকেন্ড ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ওকে, বিকজ অফ আওয়ার এখানে কিন্তু ডাটাবেস থেকে ইমেজ আসছে, যদি ইমেজটা বাদ দেই আর যদি ইমেজটা অন্য ওই পাথ থেকে আনে, তাহলে এটা হয়ে যাবে 3-4 মানে মিলি সেকেন্ড। বুঝা গেছে? আচ্ছা, যাই হোক, তো এই গেল আমাদের কিভাবে আমরা এপিআই ব্যবহার করে, এবং মজার জিনিস হচ্ছে এটা সম্পূর্ণ সার্ভার সাইড রেন্ডারিং। আমরা কিন্তু এটা এজেক্স ব্যবহার করি নাই, এজেক্স ব্যবহার করলে এসইও পাবে না, এটা সার্ভার সাইড রেন্ডারিং হয়ে ডাটা চলে আসছে। দ্যাটস ওয়াই দেখো, ইউ ক্যান সি এনি পিকচার ডাটা, সবকিছু দেখতে পাচ্ছ, নাম টাম সব। এখানে যে এজেক্স এর মত থাকলে তো দেখা যাইতো না, শুধু ওই ডিপটা দেখা যেত, এই দেখো প্রাইস সব দেখা যাচ্ছে।
এখন আসো, তুমি কি এই ডাটা, এই ডাটাবেজে তথ্য আছে তার কাছে, কারোর কাছে? এবার তুমি কারো পেন ড্রাইভে কেন 100 জন নিয়ে নিলে তোমার ক্ষতি আছে? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো কত স্পিডে যত ডেভেলপ হচ্ছে, আর তোমার এই কাজটা রিইউজেবল হচ্ছে যেহেতু কম্পোনেন্ট বেস, তুমি এই সেম কম্পোনেন্ট অন্য টেমপ্লেটে পেস্ট করে নিয়ে ব্যাস ক্লিক মডিফাই করে দিয়ে দিচ্ছ। স্যারের কথা বুঝতেছো? আচ্ছা, তাহলে আমাদের এবার আরেকটা ফাংশন চেক করছিলাম এখানে, দেখলাম একটা ফাইন্ড, এই ফাইন্ডটা আমি দেখ করলাম যে একটা ডাটা দেখতে চাই, রিফ্রেশ করলাম এবং আমি ক্লিক করলাম, এই যে একটা ডাটা চলে আসছে, এই যে কোড বার কোড নেম ইউকের, দেখছো এক নাম্বার আইডি, এই যে তার পিকচার ডাটা দেখো, এই যে পিকচার ডাটা বেস 64 দেখছো। আচ্ছা, সো এই হলো আমাদের এপিআই কিভাবে, এক্সটার্নাল এপিআই কিভাবে কার্ল দিয়ে কল করতে হয়। এইটাই হচ্ছে সর্বোচ্চ কাজটাই আমি তোমাদের দিয়ে দিচ্ছি উইথ এই JWT টোকেন আর মাধ্যমে। আর এখন বাকি যেটা থাকলো সেটা অলরেডি লাইব্রেরি আছে আমাদের, কার্টের লাইব্রেরিটা এখানে ইন্টিগ্রেটেড করা আছে। কার্ট লাইব্রেরি বুঝছো তো? এই দেখো এখানে জেএস ফোল্ডারটা দেখছো, এই যে কার্ট, কার্ট অর্ডার সবই আছে এগুলো। এইটা ব্যবহার করে তুমি বাম পাশে, তোমার তো এই ক্লাসটা করো নাই আমার, তাহলে বুঝতে পারতা, এই যে এখানে অটোমেটিক্যালি সবকিছু রেডি, খালি ক্লিক মানে বাটনে ওই ফাংশন লাগানোর সাথে সাথেই লোকালি স্টোরেজে সেভ হয়ে কার্ডটা তৈরি হয়ে হিসাব মানে সব চলে আসবে, মানে সব প্লাস মাইনাস এডিট ম্যাডিট সব এভরিথিং। আমি দেখাবো, সমস্যা একটা টিউটোরিয়াল আছে ওই ইয়ার সাথে, ওটা দেব। আগে তোমার কাজ হচ্ছে তুমি টেমপ্লেট কিভাবে ইয়ে করো। আচ্ছা, এবার আসলে মেনু, ড্রপ ডাউন মেনু, এটা তো দেখাইনি ঠিক না? এই কম্পোনেন্টটা কিভাবে বানানো হয়েছে দেখো, আমি একটা ড্রপ ডাউন বানাইছি, একটা অনলি একটা বানানো হয়েছে আর সবগুলো দেওয়া হয়েছে। সো চলো যে এবার আমাদের সার্ভিস আমরা এপিআই ব্যবহার দেখলাম, হ্যাঁ আমরা চলে যাচ্ছি এবার আমাদের স্লাইডারের উপরে ছিল আমাদের কি, এর অর্থটা একদম লেআউটের মধ্যে আছে, পড়ে গেছে, এটা কম্পোনেন্টে আসে নাই। সো আমরা চলে যাচ্ছি কম্পোনেন্ট, কম্পোনেন্ট না, সবসময় ভুলে গেলে চলে যাবা কোথায় বলো? লেআউটে চলে যাবা একদম, লেআউটে, হ্যাঁ একদম লেআউটে গিয়ে যে ভায়োলেটে খুলে এই মাস্টার খুলবা, এই মাস্টার খুললেই বুঝতে পারবা এইটাতে মনে হয় আমাদের হেডারে নাই, যে টপ বারে আমাদের ইয়েটা আছে মেনুটা। তো টপ বার মানে যেটা, এটা খুললাম, এটা খুলে দেখলাম যে এইটা হচ্ছে সার্চ, এই সার্চ এইটা, এটা প্রথম, হ্যাঁ এটা। আচ্ছা, আর থাকলো তোমার ড্রপ ডাউন মেনু, এই যে মেনু, মেনু কম্পোনেন্ট দেখো, একটা বানাইছি মেনু কম্পোনেন্ট। মেনু মেইন মেনু, মেনু অনেকগুলো আছে দেখো এখানে, স্যারে প্ল্যান করছি যেহেতু ওয়েবসাইট প্রচুর মেনু হতে পারে, প্রচুর প্রকার মেনু হতে পারে। দেখো স্যার দেখাই, এই কম্পোনেন্টে চলে যাই, ভায়োলেটে চলে যাই, এরপরে মেনুতে খুলি, মেনুর মধ্যে দেখো স্যারে বানাইছি, প্ল্যান করছি মেইন মেনু, হরিজন্টাল মেনু, ক্যাটাগরি মেনু, অ্যাকাউন্ট মেনু, ভার্টিক্যাল মেনু, স্টোর মেনু, অনেক মেনু হতে পারে, যাতে এগুলো কমন মেনু, এগুলো হতে পারে যে কোনো জায়গায় যেখানে খালি সেট করে দেবো। আমি একটা মেনু বানাই দেখালাম, এই যে শুধু মেইন মেনু, কপি করে ওই যে কিগুলো, এই যে একই পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, মেনুর নাম, প্রধান মেনুর নাম এবং ড্রপ ডাউন মেনুটা বানানো হয়েছে যে ইউএলএলআই দিয়ে, দেখছো? বাট ইউএলএলআই তখনই ব্যবহার করবে যদি লিঙ্কস কিটা থাকে, তাহলে ইউএলএল এর ভিতরে ঢুকবে, আর নাহলে এটা প্রিন্ট হবে না, ঠিক আছে। এই যে তুমি বুঝছো নাই, এখানে দেখো এই মেনু আর এই মেনু দুটা একই মেনু কিন্তু দুটা ভিন্ন, এটাতে ড্রপ ডাউন আছে দেখো, লিঙ্কস কিটা আছে, আর এটাতে লিঙ্ক কি নাই, দ্যাটস মিন এটা শুধু জাস্ট একটা সিঙ্গেল সাধারণ লিঙ্ক, ঠিক আছে। আর এইটাতে লিঙ্ক কি থাকছে, শুধু লিঙ্কটা চেক করে দিলাম যাতে করে যদি থাকে তাহলে ইউএল এর ব্যাপারটা আসবে, না হলে আসবে না। তারপর ওইখানে আবার ওই যে প্রতিটা লিঙ্ক তৈরি করার জন্য তার লিঙ্কের নাম কি হবে, তার রাউট কিভাবে হবে, ঠিক আছে, এগুলো আর কি। আর
আরগুলো যদি তোমার এটা ড্রপ ডাউন থাকে হয়তো হ্যাশ মারা থাকবে, আর যদি ড্রপ ডাউন না থাকে এই রাউটটাই হবে তার href। মনে রাখবে hrefটাই অ্যাকচুয়ালি রাউট। হ্যাঁ, ওকে। সো আমি জাস্ট কপি তখন আবার আরেকটা হবে, মনে করো যে এইখানে এই যে একটার মধ্যে এইখানের মধ্যে একটা রাউট ঢুকবে, আরবার রাউট ঢুকে আবার তার আন্ডারে সরি লিঙ্ক ঢুকে বা হ্যাঁ আবার হবে। বাট ইয়েতে আমরা মেগা মেনুর ক্ষেত্রে ওই যে বাম পাশে যে মেনুগুলো, মেগা মেনুতে বেশি দূর যায় না, বড় একটা খোলে তারপর হ্যাঁ, আর তুমি ওইভাবেই করবে, স্যার যেভাবে করছে সেইভাবেই করবে, যদি আসে ওইভাবেই করতে হবে। দরকার হলে আমি করে দিব ওই আর কম্পাউন্ড একটাও তৈরি হয়ে গেলে আর কোনোদিন করতে হচ্ছে না। আচ্ছা, সো এখন ওই এই মেনুটাই হচ্ছে এইটা। এখন বল স্যার এটা যদি আমি লুপ চালাই করি, হ্যাঁ তুমি যদি ডাটাবেজে রাখো ওই এপিআই থাকে মেনুর, তাহলে ওখান থেকে হবে। আর যদি না থাকে তাহলে এইভাবে বসায় বসায় দিলে সমস্যা তো নাই, যেহেতু আমাদের ফাংশন বেস, সো আমাদের কোনো চিন্তাই নাই, আমাদের তো হারানোর কোনো নাই। ওই যে লেস তুলে যাবে, এইচটিএমএল দূরে দূরে করা, সারাদিন টাইম এরকম আর কিছু নেই এখন, শুধু কপি পেস্ট। ওকে, আচ্ছা। সো এটার নিচে মনে হয় ছিল এটা, এইটা এগুলা তুমি চাইলে এই যে এটা কম্পোনেন্ট বানাই, যদি এটাকে মনে দিয়ে কম্পোনেন্ট বানাই দিতে তাহলে বানাইতে পারবো। ওই যে সেম জিনিস, রিপিট পার্টটুকু দিয়ে একটা হবে, এই যে এটা রিপিট, দেখছো রিপিট গুলো দিয়ে একটা কম্পোনেন্ট। সো এটা এপিআই আসতে লুপ চালার সাথে সাথে ওইটা কম্পোনেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের মূলত আমরা টোটালি একদিনে একটা মানে ই কমার্সে সাধারণ একটা ই কমার্স তৈরি করা যায়, যদি একদম কিচ্ছু ছিল না। আর এখন যে এরকম তৈরি করা জিনিস থাকে, তুমি যেটা কি করবা, এখন তোমার যেটা করতে হবে, যদি তুমি নতুন টেমপ্লেট নাও কাজ করো, তাহলে আগে ওই টেমপ্লেটের নামে ফোল্ডার বানাতে হবে, তার রিসোর্স গুলো এখানে রাখতে হবে, একটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার ভিউতে গিয়ে লেআউটে গিয়ে হ্যাঁ একটা ফোল্ডার বানাতে হবে এবং এখান থেকে কন্টেন্ট গুলো এখানে রাখতে হবে, রেখে দিবা। আচ্ছা, তারপর কম্পোনেন্টও সেম জিনিস, লেআউট এবং কম্পোনেন্টও সেম কাজটা করতে হচ্ছে, একটা ফোল্ডার বানায়া এই এখানে যেগুলো আছে এগুলা কিন্তু ইউআই কম্পোনেন্টস, মানে এখানে ফাংশন না, জাস্ট এইচটিএমএল কোড, আর কিছু না, আর কিছু না, শুধু এইচটিএমএল কোড। অনেকগুলো তো এখনো ফাঁকা শেষে হয়নি, এই যে যেমন এই লিংক, আর কিছু না, লিংক আর কি সমারোহ, আর কিছু না। ওকে, আর এখন আর ওই যে এটা ব্যবহার না করে ওই অবজেক্ট ওরিয়েন্টেড করলে আরো তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, পেজ ওপেন ক্লোজ, এই যে পেজ ওপেন দেখছো, তারপর রো বুটি স্টেপ, হ্যাঁ এই যে রো, এই যে দেখো রো, গাটার, গাটার আর প্যাডিং দেওয়া, মানে নিজের মতো করেই করতে, কোনো কোডই নাই, কম্পোনেন্ট দেখতে দেখা যায় যে অনেক কিছু, আসলে তা না। স্লাইডারের হ্যাঁ, স্লাইডারেরটা দেখো, ওই যে ওদের কোডটাই খালি যা থাকবে তাই, যেগুলো উইজেট এবং কমপ্লিকেটেড, যেগুলো খুব মোর কমপ্লিকেট হবে সেগুলো উইজেটে নিয়ে যাবা, নিয়ে ওইটারে ভাঙা ফার্দার ভাঙ্গায় ভাঙ্গায় ছোট ছোট কম্পোনেন্ট ভাঙ্গায় উইজেটের সাথে ইয়ে করে দেয়, এটা যেমন যে স্লাইডে যেটা করলাম আর কি। আর তার কিছু নাই। এরপরে তোমার এখানে কি যখন চেঞ্জ করে ফেলবা, এখানে যখন তুমি তোমার কম্পটেন্স চেঞ্জ, তখন ওইভাবে ঢুকে সে পেজটা টান মারবে, ঠিক আছে? কারণ হচ্ছে সে এই ইন্ডেক্স পেজ থেকে মাস্টারে যাবে, এই ফাংশনটা কিন্তু কোন মাস্টার নিবে, তখন আর ভায়োলেট মাস্টার নিবে না, তখন তোমার টেমপ্লেটের মাস্টার নিবে। বুঝতে পারছো স্যারের কথা? কনফিগারে যেই মাস্টার লেখা থাকে, যেই টেমপ্লেট লেখা থাকবে, ঠিক সেই টেমপ্লেটের মাস্টারে প্রবেশ করবে। মাস্টার থাকতেই হবে অ্যাটলিস্ট, আর অন্য ফাইল না থাকুক। তারপর মাস্টার ফাইল তৈরি করবা, মাস্টার ডট লেআউট ডট পিএসপি, মাস্টারের মধ্যে তুমি হ্যালো লিখলে ওই হ্যালোটাই তোমার প্রধান চলে আসবে, কারণ বাই ডিফল্ট হোম কন্ট্রোলারে প্রবেশ করবে, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স পেজে দেখতে পাবা। এটা কিন্তু লারাবেল না, লারাবেলে এত তাড়াতাড়ি শেখানো যেত না। এখানে আমাদের রাউট ধরতে হয়েছে বলতো, আমাদের রাউট নাই। রাউট হয়েছে তুমি এই যে রাউট কিভাবে বের করবা বলতো, কন্ট্রোলে ঢুকলেই রাউট বলে দিবে। বলতো রাউটটি কি, মানে এটা ভিউটা কোথায় আছে? প্রথম হচ্ছে মডিউল দেখবা, মডিউল, তারপর কন্ট্রোলার নেম, টি আর ও ডাবল এল ইয়ার, কন্ট্রোলার নেম, তারপর তারপর ফাংশন,
এখন তুমি খুঁজে পাবা, দেখো প্রথমে মডিউলে যাবা, মডিউলের নাম ড্যাশবোর্ড, ভিউ ফোল্ডারে গিয়ে ড্যাশবোর্ডে যাবা। ভিউ ফোল্ডারের মধ্যে পেজেস ফোল্ডার, দেখো ভিউ ফোল্ডারের মধ্যে পেজেস এর ভিতরে অন্যগুলো ভিউ কিন্তু অনেক ভাগে ভাগ করা হয়েছে। দেখো ভিউটাকে স্যারে 4 ভাগে ভাগ করছি, কম্পোনেন্ট, লেআউট, মেনু এবং পেজেস। এই মেনুটা অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড মেনু, এই মেনু আমাদের ইয়ের সাইটের মেনু না। ড্যাশবোর্ডের মেনু অটোমেটিক তৈরি হয় এবং অটোমেটিক চলে আসে প্রোবোটে। এই যে দেখো, এটা দেখলে বুঝতে পাবা। এই দেখছো, এটা হচ্ছে তোমার ওই যে ড্যাশবোর্ডের মেনুগুলো এইভাবে তৈরি হয়, সিমিলার লাইক ওইখানে আমার আইকন দরকার হয়, তাই আইকনের ব্যাপারটাও আছে এখানে। কোন টেমপ্লেটে কোন আইকন হবে সেটাও এখানে সেট করা হয় অটো। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের ভিউতে কয়টা ভাগে ভাগ আছে? 4টা ভাগে ভাগ আছে, লেআউট, মেনু, কম্পোনেন্ট এবং পেজ। যখন এই ফোল্ডারটা, এই ভিউ কিন্তু এই পেজ ফোল্ডারটাকে ইন্ডিকেট করে, ভিউর ভিতরে পেজেস ফোল্ডারটাকে ইন্ডিকেট করে। এইখান থেকে তোমার যাত্রা শুরু করতে হবে এই পদ্ধতিতে। মডিউল নাম কি? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড পাবা, পাইছো? তারপরে কি খুঁজতে বলছি? কন্ট্রোলার, নাম কি? হোম, হোম পাইছো? এই যে দেখো ড্যাশবোর্ডে হোম পাবা, পাইছো হোম? তারপরে কি বলছি? ফাংশন নেই, ফাংশনের নাম কি? ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স। ক্লিয়ার? আর যদি ওই যে আমি যদি ওইভাবে রাউট করতাম উল্টা পাল্টা, ওই যে আমি লিখছিলাম যে আমাদের কোম্পানির নাম দিয়ে যদি পেজ হয়, তাহলে এইভাবে আসবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা তুমি এটা যদি মনে রাখতে পারো, স্টাডি করতে পারো, তাহলে তোমার অনেক লাভ হবে। বুঝছো? এখন আমাকে একটু ওভারভিউ দেখো, দাও তো তুমি প্রথম থেকে। প্রথমে কিভাবে কি করবা, মানে কিভাবে বুঝছো এতটুকু আমি একটু দেখ, তাহলে তোমার একটা ইয়ে হবে। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে তোমার এই পেজটা কোত্থেকে চলে সেটা খুঁজে বের করা। কিভাবে বের করবা? না, প্রথমে কনফিগ করে দেখে নিবা। এইটা আর হচ্ছে সেক্টর, এই দুটো দেখতেই হবে তোমার। টেমপ্লেট এবং সেক্টর এই দুটো দেখতেই হবে। আমি একটু, হ্যাঁ এই দুটো আমি উপর দিয়ে দিই একসাথে। এটা না দেখলে তুমি খুঁজে পাবা না, কারণ এখানে তো অনেক টেমপ্লেট আছে, কোন টেমপ্লেটের ভিতরে কাজ করতেছো এটা বিষয়। সো ভায়োলেট এবং সেক্টর হচ্ছে ই কমার্স। ক্লিয়ার? আচ্ছা, তারপর এখান থেকে তখন যাত্রা শুরু হবে ইন্ডেক্স থেকে। মাস্টার যাবা, কার মাস্টার যাবা? ভায়োলেটের মাস্টারে। আচ্ছা, এটা কিন্তু লেআউট, ভিউ লেআউট। সো আমরা তাহলে ভিউতে চলে যাব, ভিউর লেআউটে ঢুকে ভায়োলেটে গিয়ে মাস্টার পেয়ে গেলাম। মনে আছে? আচ্ছা, প্রথম টেমপ্লেটে এসে তোমার নিজে একটা টেমপ্লেট বানাতে গেলে এখানে একটা ফোল্ডার বানাইয়া সেখানের মধ্যে মাস্টার লেআউট ডট পিএসপি বানিয়ে ওই টেমপ্লেট ধরে ওইখানে সব কেটে কেটে রেখে ইনক্লুড করে দিবে এইভাবে। তুমি দেখবা তোমারটা চালু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আগেই মাস্টারটাই খুঁজবে। ওকে, তো তুমি যখন এটা বানানো হয়ে যাবে, এখন তুমি এই মেইন কন্টেন্ট যেটা, এই মেইন কন্টেন্টটার ভিতরে রাউট নামের ফোল্ডারটা রাখবা, মানে যেখানে চেঞ্জ হবে এই রাউট ফাইলটা রাখতে হবে। ঠিক আছে? এটা রেখে ফেলে এইবার তোমার ওই যে বিভিন্ন পেজ ফ্যাচ হওয়া শুরু করবে তোমার টেমপ্লেটে, প্যাটের ভিতরে। ওই যেটা ইয়াল ছিল, ইয়াল ওই যেতে ইয়াল করতো না, ওই লারাবেল তো ইয়াল নামের ফাংশন দিত না, ও আই ই আই এল ডি, এই ফাংশনটা ওই যে ব্লেড, হ্যাঁ ব্লেড ইঞ্জিনের ওইটা, এটা অনেকটা ওইটাই আর কি। আচ্ছা, সো এই হলো আমাদের, এইটাই হচ্ছে ইয়াল্ড। এটার ভিতরেই ডিফারেন্ট পেজ লোড হবে। যে পার্টটুকু তোমার কমন হবে সেটা তুমি চাইলে বাইরে রাখতে পারবা, কোনো সমস্যা নেই যে আমি এগুলো কমন, এগুলো আমার বারে বারে আসার দরকার নাই, তাহলে এটা বাইরে থাকবে। শুধু আনকমন পার্ট যেহেতু সেটা রাউটের আন্ডারে যাবে। ক্লিয়ার এবার? এখন তুমি দেখো আরেকটা মাস্টার যদি খুলে দেখো, সব মাস্টার একরকম নয়, যা এক এক টেমপ্লেট এক এক রকম। আগের ভার্সনে
স্যারের সেকশন ব্যবহার করতাম। এখন ভার্সনে সেকশন না দিয়ে লেআউট ইনক্লুড করা হয়েছে। আগে সেকশন দিতাম আর কি, ফাংশন দিয়ে কাজ করতো, তখন এই ফাইলের নামটা দিতে হতো এই এক্সটেনশন সহ। এখন স্যারে এটাকে মানে অবজেক্ট ওরিয়েন্টেড করে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো এই দেখো ওই লেআউট দিকে দেখা গেল প্রথমে হেডার, তারপরে ওই যে ড্যাশবোর্ড তোর লেফট সাইড বার, রাইট সাইড বার, মাস্টার ফুটার, তারপরে হচ্ছে মাস্টার হেডার, এই হলো মেইন কন্টেন্ট। এইখানে গিয়ে পেজটা চেঞ্জ হয় ওদের টেমপ্লেট অনুযায়ী আর কি, একটা এক রকম। আরেকটা যদি দেখি টেমপ্লেট, মনে করো এডুমিন, এখানেটা একরকম দেখো, শুধু ওয়েবসাইট গুলো ভেরি সিম্পল থাকে, এটা তো ড্যাশবোর্ড গুলো একটু বেশি ইয়ে। আচ্ছা, সো এই হলো বিষয়। তো এটা যখন হয়ে গেল, এরপরের ধাপ কি হবে তোমার, যেভাবে পেজটা আসছে তখন ধরবা সবার আগে মেনু। কি ধরবা? মেনু আছে কোনটাতে? টপ বারে। তো মেনুটাকে তুমি তখন দেখবা যে মেনুর একটা কম্পোনেন্ট বানাবা, এরকম একটা স্যার একটা ওইখান থেকে নিয়ে কম্পোনেন্ট ওই তোমার ফোল্ডারের। ও এখন বানাবা কিভাবে সেটা একটা প্রশ্ন। দেখো এই সেম ফাংশনটা, আর এই ফাংশনটা তোমাকে সবসময় পাবা তোমার টেমপ্লেটে অ্যাভেলেবল। তোমার যেটা করতে হবে শুধু সেটা হচ্ছে তোমার এই যে কম্পোনেন্ট ফোল্ডার আছে না, এখানে মনে করো তোমার, আমি এখনো বুঝিয়ে দিচ্ছি, তোমার টেমপ্লেটের নাম ওমর, ও এম ও আর না, ও এম এ আর, ওমর, এইটা হচ্ছে তোমার টেমপ্লেটের নাম, খেয়াল করো। সো এখন তুমি এই টেমপ্লেটের যে কার্ডগুলো আছে সেম গুলো, যতগুলো কম্পোনেন্ট আছে এই এইচটিএমএল কম্পোনেন্ট স্যাম্পল হিসেবে কপি করে নিয়ে যাবা, পেস্ট করে দিলাম, হয়ে গেছে না? এখন তোমার এই যে মেনু, যেটা এই মেনু, মেইন মেনু নিয়ে দেখাইতে চাও, বা মেইন মেনু, বা এই মেইন মেনু তুমি হাত দিবা, হাত দিয়ে তোমার ওই টেমপ্লেটের কোড মানে স্ট্রাকচারটা এলআই এর মধ্যে কি কি আছে, একটা স্প্যান বেশি থাকতে পারে, সিএসএস বেশি থাকতে পারে, তখন ওগুলো ওই জায়গায় লাগাই দিতে হবে। আর যেগুলো এখানে মনে করো যে এগুলো তো দরকার, এগুলো নামটা লাগে, সেগুলো থাকবে। এই হলো তোমার কাস্টমাইজেশন, আর কিছু না। স্যার কথা বুঝে গেছে? তাহলে আমার এখানে আসতেছে এই অ্যাসেটে আসতেছে ওমর, ওমর, আর আসতেছে কোথায় ওমর, লেআউটে আসতেছে ওমর, ভিউ 4 প্রকার, আর হচ্ছে তোমার কম্পোনেন্টে দিছি, হ্যাঁ লেআউটে দিছি, আর কোথাও নাই। ওকে, এই আর কোথাও লাগবে, 3 জায়গায় দিতে হবে, একটা হচ্ছে কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে লেআউট, আর একটা হচ্ছে অ্যাসেট। শেষ। এই 3 টাকায় দিলে এই জায়গায় তার তোমার সিএসএস ফাইলগুলো রেখে দিবা, আর লেআউটে গিয়ে তোমার এই ওমরের মধ্যে তোমার মাস্টারটা বানায় ফেলবে। এখন তুমি দেখাই স্যারে, এই দেখো এমএস মাস্টার ডট লেআউট ডট পিএইচপি, লিখলাম হ্যালো। ওকে, উইদাউট কোনো সিএসএস কিচ্ছু নাই, এইটাই এখন চালু হয়ে যাবে। এখন আমি যদি এখানে লিখি ইয়েতে, সরি কনফিগার গিয়ে আমি জাস্ট পরিবর্তন করে দেব, দিব অমর। এখন তোমার টেমপ্লেট চলে আসছে, বুঝতে পারছো? এখন তোমার টেমপ্লেট হেডার ফুটার এগুলো সাইড বাস লাগাইলে ওইটা চলে আসবে, এবং মজার জিনিস হচ্ছে তোমার ওই মেনুগুলোও চলে আসবে, কারণ মেনুগুলো তো তোমার ইয়ে থেকে আসতেছে, ওই পেজের কম্পোনেন্টে যেভাবে দিয়েছে সেটাই আছে, তুমি দেখলে বুঝো, দেখে আশ্চর্য লাগবে তোমার কাছে। হ্যাঁ, এই হলো বিষয়। ধাপে ধাপে করো, প্র্যাকটিস করো, না পড়লে স্যারের দেখাই দিব। ভায়োলেট একদম এপিএ পর্যন্ত করা হয়ে গেছে, তো হয়তো 15 একটা ইয়ে বানাতে সবচেয়ে ফার্নিশ করে দিলে বেশি দিলে, এখন শুধু যেটা হচ্ছে ওই পেমেন্ট গেটওয়ে যদি কাজ করতে হয় তাহলে হয়তো 2 দিন 3 4 5 দিন সময় বেশি লাগবে।
কিন্তু নরমালি আমাদের এটা নিয়ে একটা ওয়ারি হওয়ার কিছু নেই। কথায়, কথায় সফটওয়্যার বানায় ওয়েবসাইট বানায় ই-কমার্স বানায় দিতে পারবা। তোমাদের এখন কাজ হচ্ছে শুধু টেমপ্লেট খোঁজো। দারুণ। ই-কমার্স কোম্পানির, কারণ আমার তো সেক্টর সেট করে দিছি। নগদে দিতে পারবা। ঠিক আছে? আর ব্যাকএন্ডের এই সি শার্প তো করছো। এপিআই বানায় বিল্ড করে দিয়ে ফালায় রাখবে এক জায়গায়, জীবনও এটা তোমারে ছাড়া ওই ডাটাবেজে খোঁজ পাবে না। কাজ সিকিউর হবে, 100% সিকিউর থাকবে। পৃথিবীর যে কোনো হ্যাকাররা বলবে হ্যাক করতে কোনোভাবেই সম্ভব না, কারণ ডিএলএল হয়ে থাকে। বুঝে গেছে? এই আর কি। তো এখন বলো এই ফ্রেমওয়ার্কটা বুঝছো কেমন? কেমন বুঝলা? আর এটা রিচ অটোমেটিক্যালি রিচ হইতেই থাকবে। কম্পোনেন্ট গুলো ওগুলো ইউজ হবে, কম্পোনেন্ট বারবার ইউজ হবে। যেমন রিয়েক্টর কম্পোনেন্ট বেজ, সবাই কম্পোনেন্ট বেজে চলে আসছে না, কম্পোনেন্ট। এই আর কি। তুমি দেখো ফর্ম কম্পোনেন্টের অবস্থা দেখবা। ফর্ম ফর্ম হচ্ছে যে ভিউতে গেলাম, কম্পোনেন্ট গেলাম, এই যখন আমরা ভায়োলেটে গেলাম, মনে করে যে ফর্ম, এই দেখো ফর্ম কম্পোনেন্ট দেখো, বাটন আলাদা আলাদা কেন হয়েছে? যে ব্যক্তি খুলে কাজ করবে, এত কম লাইন কেন? বুঝতে পারছো? যখন সেটা ফর্ম বানাবে তখন সে দেখবে যে একটা ফর্ম বানাতে যে প্রত্যেকটা একটা ফিল্ডের জন্য প্রচুর কোড লিখতে, যেমন আমি স্যার আগে যে করছিলাম পুরো ফর্মে একটা দিয়ে প্রচুর ফর্ম বানানো যেত, কিন্তু স্যারে বলছে না, এটাকে প্রত্যেকটাকে আমি ইমেলের জন্য ইমেলেরটা শুধু সে কি বসাবে না। দেখো রেডি বাটনের ক্ষেত্রে দেখো এই যে কালার, রেডি বাটনটা ডিফারেন্ট হয়, একটু ডিজাইন একটু ডিফারেন্ট হয়, ট্যাগ সংখ্যা বেশি থাকে, কম থাকে, এই সেক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট থাকে, লেভেল এগুলো ভিন্ন থাকে। সেই জন্য সে শুধু যখন কোনো ফর্ম ডিজাইন করবে তখন সে দেখবে তার টেমপ্লেটের ফর্মগুলোর রেডি বাটন কেমন, ড্রপ কেমন, হ্যাঁ ওইটা খালি নিয়ে কপি করে এই কিগুলা ঠিক রাখবে জায়গা মতো, শেষ। তার কথা বুঝছো? হ্যাঁ সব জায়গায় যাবে, এটা তো আগের ভার্সন রয়ে গেছে। তুমি ওই এটাও পারবা, অবজেক্ট ওরিয়েন্টেডও পারবা। থার্ড ব্র্যাকেট দিলে কি ওই সময় লাগে লিখতে বেশি, আর ওটা তাড়াতাড়ি হয়ে যায়। এবং সেম ফ্রেমওয়ার্ক কিন্তু তোমাকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কও সেম একই জিনিস। ওটাতে প্রথমে অথেন্টিকেশন আছে, লগইন, অথ নামের ফাইল আছে, এখানে অথটা নাই, এই তফাৎ। এই অথটা দেখছে, অথ, এই যে অথ, এই অথটা, এই অথটা কিন্তু ওইখানে আছে যে অ্যাপ্লিকেশনে। এটা আমাদের ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক। তবে ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক মানে বেশি কম্পোনেন্ট বাড়াইছি স্যারে, কারণ ওটার উপরে আর কাজ করছি তো এখন কম্পোনেন্ট বাড়ে গেছে। আর কোনো কোশ্চেন আছে কিনা তোমার? ওইটা তুমি ওই যে ওই অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক একটা, আমাদের অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক কপি, এখানে একটা ফোল্ডার দিয়ে দিবা কাস্টমার নামের বা অ্যাডমিন নামে, ওইটা হুবহু কপি করে, তাহলে ওইখানে অলরেডি রেডি করা আছে, জাস্ট পাসওয়ার্ড দিয়ে ঢুকবে। ক্লিয়ার? আর যদি মনে করো যে তোমার শুধু একটা পেজ দিবা, তাহলে একটা ফোল্ডার মানে পেজ একটা দিয়ে দিবা, বুঝছো? ওই এপিআই দিয়ে লগ ইন করাবা, বেশি তো কিছু দরকার নাই, খালি লগ ইন। হ্যাঁ অল্প কিছু ইয়ে থাকবে, আবার ব্যাক করে এখানে নিয়ে আসবা আর কি। সে শুধু লগ ইনে থাকবে, ওইটা দেখবে, আর কিছু না। যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক আছে, আমাদের সে দূরে ইআরপি বানিয়ে দিতে পারবা, সাইট বানিয়ে দিতে পারছে, দুইটাই পারবা। সাইটের ভিতরে অ্যাডমিন নামের একটা ফোল্ডার হবে, আর ক্লায়েন্ট নামের একটা ফোল্ডার হবে, সেলার নামে একটা ফোল্ডার হবে, যদি মাল্টি ব্যান্ডার হয়। আচ্ছা আর কি কোশ্চেন আছে বলো? আর এসটিএক্সএস এর এখানে পলিসি, ওই এসসিউর জন্য পলিসি চেঞ্জ করতে চাইলে এই এক্সিএসএস গুলো ইউআরএল এর রিকোয়েস্ট পলিসি, যেটা আমরা যেটাকে বললাম যে এখানে যদি আমি হাইপেন লিখি, মনে করো
লিখলাম ইন্টেলেক্ট সফটওয়্যার। হ্যাঁ, এখন লিখলাম মনে করো ইআরপি। ওকে, এখন দেখো ইন্টেল সফটওয়্যার ইআরপি, এই যে আমি যে এখানে ইউআরএলটা লিখলাম, এই ইউআরএলটা সর্বপ্রথম সাইটে কখনোই ইন্ডেক্সে যায় না, সর্বপ্রথম htaccess এ প্রবেশ করে, মনে রাখবা। htaccess রিকোয়েস্ট রিসিভ করে সর্বপ্রথম সার্ভারে। এখন এই ইউআরএলটা ম্যাচিং করছে কার সঙ্গে? অনেকগুলো ম্যাচিং আছে, দেখো এগুলো ম্যাচিং করছে। এই ম্যাচিংটা করছে এখানে এইটা, দুইটারটাই যে এটা ম্যাচিং করছে। কারণ এখানে দেখো নাম্বার দেওয়ার কোনো অপশন দি নাই, নাম্বার নাই। প্রথম সেগমেন্টের নাম্বার না, দ্বিতীয় সেগমেন্টের নাম্বার নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে নাম্বার আছে, হাইপেন আছে, যে নাম্বার না হাইপেন, এখানে দেখো হাইপেনও নাই। সুতরাং ম্যাচিং হচ্ছে এখানে হাইপেন আছে, যে হাইপেন অ্যাকসেপ্টেড, নাম্বার অ্যাকসেপ্টেড, এখানেও নাম্বার হাইপেন অ্যাকসেপ্টেড, এবং তৃতীয়টা নাই। সুতরাং এইটাতে ফায়ার করছে, বুঝা গেছে? এই যে ইউনিট নামের কি পাচ্ছ, সেক্ষেত্রে ইন্ডেক্সে তখন তোমাকে প্রোভাইড করবে ইউনিট নামের কি এবং ক্যাটাগরি নামের কি। এখানে ইয়া কয়টা দেখো তো, একটা দুইটা না, ফার্স্ট ব্র্যাকেট কয়টা, না, তাহলে এখানে আইটেম পাবা না, আইটেম পাবা না। হ্যাঁ, যেখানে তিনটা সেখানে তিনটা পাবা, এটা দুইটা। এখানে দেখো শুধু নাম্বার, শুধু নাম্বার, অ্যালফাবেট নাই। আমি যদি এখানে শুধু নাম্বার বস, অনেক সময় এরকম হয় না ব্লগ, যে নাম্বার, এখানে আবার ব্লগ হাউ টু। এখন সে ফায়ার করছে এটাকে, এই যে এইটাতে, এটার সাথে ম্যাচিং হয়েছে, বুঝতে পারছো কি? তো এইটা হচ্ছে আমাদের সাইটটাকে মোর ইউজার ফ্রেন্ডলি করা, যে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার জন্য তোমাকে আরো অ্যাডভান্স লেভেলে গেলে এই জিনিসটাকে কাস্টমাইজ বা মডিফাই করতে হবে। বাট স্যারের যেটা দিচ্ছি এটা এনাফ, আর বেশি মানে অলরেডি এখানে একটা এমবিসি রাউটিং, যে ক্লাস এবং মেথড, আর এটা হচ্ছে তোমার এসইও রাউটিং, আর এটা হচ্ছে এপিআই রাউটিং। ওকে, এটা এখন লাগবে না, এটা আগে ছিল। এই হলো আমাদের htaccess, খুব গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটা হারাই গেলে দেখবা আর কাজ করবে না। আচ্ছা, এখানে ডিফল্ট রাউটিং মনে হয় ওই যে নরমালটা দেওয়া, ওইটা একদম রাখতে হবে, বাই ডিফল্ট দিতে হোমে যায়। আচ্ছা, ঠিক আছে, ফাইন। ক্যাশিং হয় অনেক সময়, htaccess তো সামারি, এটা কন্ট্রোলারে সামারি ফাংশন দেখছে, এটা একদম মোর স্পেসিফাই করে দেওয়া। ঠিক আছে, যাই হোক, এখন তুমি একটু স্টাডি করো, আর তোমার যদি কোশ্চেন থাকে স্যারকে বলতে পারো। তুমি নিজে থেকে মনে করো এখন যেটা করবা, এখন প্র্যাকটিস মনে করো, এটা ক্লিক করলে আরেকটা রাউটে ঢুকবে, এবং সেখানে একটা পেজ ওই প্রোডাক্টটার ডিটেইলস দেখাবে, ফাইন্ডার কি, ঠিক না? তাহলে এটা করলে কি করতে হবে? এখানে একটা লিংক তৈরি করতে হবে প্রত্যেকটাতে, না? লিংকটা অবশ্যই এই যে htaccess এর মধ্যে পড়ে, এমন হয় এমবিসি রাউটিং অথবা এসসি রাউটিং, যে কোনো একটা রাউটিং এর লিংক এইচটাকে সেট করতে হবে। সেট করলে সে ওই বরাবর ভিউটা রেখে দিলে, ওই ভিউ থেকে তুমি ওই ফাইন্ড ফাংশনটা আছে না, সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস ফাইন্ড, ওইটা কল করে ওই ভিউটা রেডি করে দিতে হবে, শেষ। ভিউটা কিন্তু রেডি করা আছে, শুধু যে আইটেম নামের ভিউ বানাইলাম না স্যার, একটা তখন তো একটা হবে, তখন তার লুপ চলবে না, অনলি একবার আসবে একটা। আচ্ছা, আমি এটা একটা দেখাচ্ছি। মনে করো আমি এখন আবার, আমরা কি চেঞ্জ করছি ভায়োলেট?
আচ্ছা ঠিক আছে। তো এখন চলো যে আমরা লিংক তৈরি করি একটা। তো লিংক তৈরি করতে গেলে আমাদের প্রথমে ভিউতে যেতে হবে, ঠিক না? মনে আছে যেটা তোমাদের ভিউ হচ্ছে এখানে পেজেস, ড্যাশবোর্ড, ইন্ডেক্স। এখানে আমাদের প্রোডাক্টগুলো আমরা লোড করেছি, যে লুপ চালাইয়া প্রোডাক্টগুলো এখানে লোড করেছি। তো সেক্ষেত্রে এই যে স্যারের যে এই আইটেমটা যে বানালাম, আইটেম কম্পোনেন্ট যে বানালাম, এই আইটেম কম্পোনেন্টটা গিয়ে আমাদের এইখানে দেখো রাউট নামের কোনো কি দিচ্ছি? বলো, রাউট নামের কোনো কি দেই নাই, প্রোভাইড করছি? আমি চাচ্ছি যে এখন প্রতি পিকচারে ক্লিক করে রাউট করবে, সেক্ষেত্রে আমাকে এখানে একটা নতুন কি বানাই দিতে হবে না? আর ওই এই রাউট কিটা কিভাবে চিন্তা করতে হয়, চিন্তা করবা, কি হলে ভালো হয়? আইডি সাথে থাকবে, ঠিক না? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের মনে করো কন্ট্রোলার নাম হচ্ছে প্রোডাক্ট স্ল্যাশ ভিউ বা ডিটেলস স্ল্যাশ, আমি জাস্ট হাত করে একটা বসালাম। এই হলো আমাদের একটা রাউট। এর অর্থ হচ্ছে এইটাকে আমি যদি দিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি? প্রোডাক্ট কন্ট্রোলারের ডিটেলস ফাংশনের মধ্যে আমি একটা আইডি পাস করছি, সে আমাকে ওই ফাংশনটায় ভিউ কল করবে, যে ভিউটা আমাদের পেজটা দৃশ্যমান হবে। সো এই রাউট ফাংশনটা আমাকে সেট করতে হবে কোথায়? আমাদের কম্পোনেন্টে। কম্পোনেন্ট কোথায়? কম্পোনেন্ট ভায়োলেট আইটেম লেটেস্ট। সেখানে দেখো কোনো অ্যাঙ্করের ইয়ে নাই, যে এইখানে আমরা সেটা করব। এটাই তো ছিল না? হ্যাঁ। এখন এখানে আমি লিখবো ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল আইটেম রাউট। আচ্ছা, এখানে একটু এরর আসছে, সেটা কারণটা আইটেম, ঠিক আছে। ও আচ্ছা, এখানে ইয়ে দিয়ে দিচ্ছি, ইকুয়াল সাইন। ওকে ওকে। এখন আসো, এই যে রাউটটা করলাম উইদাউট বেজ ইউআরএল, আমাদের বেজ ইউআরএলটা লাগাতে হবে। বেজ ইউআরএল কি বলতো? মানে আমি যদি কোনো ফোল্ডারের মধ্যে রাখতাম, ডোমেনের মধ্যে না রাখা, ডোমেনের পরে, তখন সরাসরি তখন আমাদের বেজ ইউআরএলটা দরকার। বেজ ইউআরএল, এই বেজ ইউআরএলটা তোমার সব এই ভেরিয়েবলটা সব জায়গায় কাজ করবে। আচ্ছা, এটা সব জায়গায় কাজ করবে, তার প্রমাণটা আগে দেখে আসি। সব জায়গায় যদি এটা না কাজ করে তাহলে বুঝবো যে ওটা কম্পোনেন্ট লাইব্রেরিতে আমরা ওটা লাগাই নাই। এই যে আমাদের আইটেম ইউআই তে এটা পেতো না, কারণ এখানে আমরা ডিক্লেয়ার করে নেই। এখন পাবে, বুঝছো? ওকে, ভিজুয়ালটা দিয়ে দিলাম। এই অ্যাঙ্করে ক্লিক করলে ইমেজে এই রাউটে যাবে। চলো আমি একটু দেখি, তো রিফ্রেশ করে। নিচের দিকে তাকা, ওই যে ব্রাউজার দেখছো, 10 দেখা যায় ডিটেলস। ওই দেখো, ওই যে বেজ ইউআরএল আর এবং আমি ডিটেলস প্রোডাক্ট কন্ট্রোলারে
প্রোডাক্ট কন্ট্রোলের ডিটেইলসে 11 নাম্বার আমরা দেখতে হবে প্রোডাক্ট কন্ট্রোল ডিটেইলস ফাংশন আছে কিনা। চলো প্রোডাক্ট কন্ট্রোলে চলে যাই। কন্ট্রোলার ইনভেন্টরি প্রোডাক্ট কন্ট্রোলার, সরি এটা হ্যাঁ ঠিক আছে, ডিটেইলস নামের ফাংশন আছে কিনা। আপডেট, ডিলিট আছে, শো আছে। শো তো দিতে পারতাম, আচ্ছা যেহেতু আমরা নিজেরাই বানাইছি নিজেরাই বানাই দিই, নাই না। আচ্ছা সো এখানে আমি ডিটেইলস নামে একটা ফাংশন বানাই জাস্ট ফর স্টাডি। পাবলিক ফাংশন DTAILS ডিটেইলস, এখানে আমাদের এই আইডিটা রিসিভ হচ্ছে হবে। ক্লিয়ার? আমি এখন তোমাকে দেখাচ্ছি, জাস্ট এখানে একো করতেছি, ভিউ কল করছি না। এই পেজে আসে কিনা, এই আইডিটা প্রিন্ট করে কিনা। রিফ্রেশ করে আমি ক্লিক করলাম, ওই যে দেখছো, আবার ক্লিক করলাম, ওই যে 13 নাম্বার। তাহলে আমরা এই যে ডিটেইলস চলে গেলাম। এখন চলো আমি এখানে লিখবো দিস ভিউ ডলার দিস ভিউ। এখন দেখো যে সেম ডিজাইন চলে আসবে, আমি আইডি পাস করতেছি পরে। রিফ্রেশ করলাম, এখন ক্লিক করলাম, নতুন একটা পেজে আসলাম, সেখানে কোনো ওই ডিটেইলস এর ভিউতে তেমন কিছু নাই। আমাদের এখন এই ভিউটা কোথায় আছে সেই সেখানে যেতে হবে। চলো এই পেজে চলে যাই। পেজে যাওয়ার আগে স্যার এখানে আইডিটা পাস দিয়ে দিলাম, আমি জাস্ট আইডিটা দিলাম, ওকে। এখন আবার চলে যাচ্ছি এই ডিটেইলস পেজে। ডিটেইলসে যেতে হলে কোথায় যেতে হবে বলছিলাম না, কন্ট্রোলার থেকে ভিউতে কিভাবে যেতে হবে। প্রথমে মডিউল ইনভেন্টরি, তারপর কন্ট্রোলার, তারপর ডিটেইলস। চলো আমরা পেজেস, প্রথমে হচ্ছে ইনভেন্টরি, তারপর হচ্ছে কন্ট্রোলার নেম, দেন হচ্ছে ডিটেইলস নামের কোনো পেজ নাই। এখন DTAILS.php। ক্লিয়ার? আমি এখানে এখন দেখব ওয়েট, কিছু একটা লিখিনি তারপরে। এই তো না, আসছে না। যেহেতু এটা প্রোডাক্ট কন্ট্রোলার থেকে আসছে, সেহেতু এটা এই আইডিটা আমি কিভাবে পাস করতেছি একটু দেখে নিই স্যার। এই যে আইডি ঠিক না, প্রিন্টার দিয়ে দেখি নাকি, তাহলে বুঝা যাবে। প্রিন্ট আর $PRINT প্রজেক্ট PRO প্রোডাক্ট, এইখানে একটা অবজেক্ট তৈরি হওয়ার কথা। ও আচ্ছা বুঝতে পারছি, ওইটাই আছে। হ্যাঁ এইটাই হচ্ছে আমার, এটা কেন আসছে কেন, আমি অবজেক্ট পাস করি নাই। এক্সপেক্ট করে যে এটা একটা, হ্যাঁ আমি একটা সিম্পল ভেরিয়েবল পাস করছি, দ্যাটস ওয়াই। তাহলে আমাদের প্রোডাক্টই হচ্ছে আইডি এত। তাহলে আমরা এখন, এর অর্থ হচ্ছে এখানে আমি যা দেব সেটা এই নামের অবজেক্টে, তো এই নামের ক্লাসের অবজেক্ট তৈরি নয়। যদি আমি অবজেক্ট পাঠাইতাম ওটা অবজেক্ট হয়ে যেত। আমি নরমাল ভেরিয়েবল দিয়েছি, একটা নরমাল ভেরিয়েবল হয়ে গেছে। আমি যদি অ্যারে পাঠাতাম, এটা এই ডিটেইলসটাতে অ্যারে রিসিভ করত। আচ্ছা এখন আমাদের এটা হয়ে গেছে, এখন আমরা ওই যে ডিজাইনটা করবো আর কি।
তার মতো করব ওই যে ইন্ডেক্স পেজে যে আমরা এটা কল করছিলাম মনে আছে, এই যে এটা, আর এটা একটা লাগতেছে, এইটা একটা লাগতেছে না, এটা একটা লাগতেছে, আর এখান থেকে এটা নিয়ে আসলাম, পেলাম, এটার নাম আইটেম দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক পেয়ে যাবে আইটেম, আর এখানে হবে কি প্রোডাক্ট না, শেষ কাজ। বুঝতে পারছো? একটা ডিজাইন মানে জাস্ট আমি কার্ডে যে ডিজাইন করছি ওই ডিজাইনটা বাইরে, যদিও এখানে লিস্টে ছিল এই যে এটার আগে কিন্তু এইটা ছিল, হয়তো তোমার একটা ডিজাইন ডিফারেন্ট করতে হতে পারে। আর এই সাইডে ঠিক না র্যাপার আছে। এখন চলো দেখি আমরা যেটাতে ক্লিক করি সেই প্রোডাক্ট আসে কিনা। আচ্ছা আসছে, তো ব্যাক করে যাই আবার, দেখছো এটা? এই হলো একটা আমাদের মানে নরমাল রাউটিং। বুঝতে পারছো স্যার কথা? এবার তুমি ডিজাইন কিভাবে করবা না করবা, কতক্ষণ লাগবে বেশি, মানে এই 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 যেভাবে আমাদের ইয়া নরমাল মানে এপিআই টিভি রেডি করা, বেশিক্ষণ লাগবে না রেডি হয়ে যেতে। ডিটেলস পেজটা আছে কিনা ওটার মধ্যে বসা দিলে হয়ে যেত ওদের, ডিটেলসটা আছে কিনা ওদের। না ক্লিক করলে ডিটেলস পেজটা নাই, কি দিচ্ছি বুঝলাম না। চেক আউট পেজ আছে, এই যে কার্ট দিয়ে কি করবো আমি, আমার তো পেজেতে পেজ পেজ আছে, এটা মনে হয় যে পাই, হ্যাঁ প্রোডাক্ট পেজ, এইটা এইটা দেখে ওইখানে ডিজাইন করে দিতে হবে, শেষ। কতক্ষণ লাগবে, এটা একটা কম্পোনেন্ট বানাবা, এটা তো অলরেডি আছে, শেষ। আর এগুলো তো আগে আগে পিছিয়ে রেডি করাই আছে। আশা করি তুমি বুঝতে পারছো যে নিজে হাতে করলে তুমি ইজিলি, তুমি একটা ট্যাবলেট নিয়ে আস্তে আস্তে স্যার এটা দেখে দেখে করো, দেখো উইদাউট এনি ডাটাবেস কানেকশন। বুঝতে পারতেছো? হ্যাঁ আচ্ছা, না আমাদের এটা তো এমনি তো কোনো ডাটাবেস নেই, শুধু ওই এপিআই টা, তো ডাটাবেসে কিছু নাই। আমি কি এখন এটাকে জিপ করে দিয়ে দিব তোমাকে এক কপি? এটা একটা বড় সম্পদ। এখন যদি মানে তোমাদের মধ্যে ছড়াই দিতে, মানে অনেকের মধ্যে না ছড়া দেওয়া পর্যন্ত রিস্কি হয়ে যাবে। দেশি একটা প্রোডাক্ট ফ্রেমওয়ার্ক, বুঝছো? দুইটা না, একটা না দুইটা না, মানে একটা না কিন্তু অনেকগুলো। এই কিবোর্ডটা চালু, কিবোর্ড, তারপর এইটা ফ্রেমওয়ার্ক, স্যারের সৃষ্টি আর কি পর্যন্ত। এটা হচ্ছে তোমার ইন্টেলেক্ট সাইট ফ্রেমওয়ার্ক, আর আরেকটা হচ্ছে শুধু ওই যে ড্যাশবোর্ড ফ্রেমওয়ার্ক। এটা পারবা, আর ওটা একই জিনিস, হ্যাঁ একই, শুধু এটাতে লগ ইন সামনে পড়বে, লগ ইন পড়বে। এই আজকে আবার তাওদি মিস করছে ও ট্রেনে তো, এবং স্যারের কোডগুলো সবই প্রকাশ্য, আস্তে আস্তে নিজেরা স্টাডি করতে থাকবে যাতে এটা ইয়ে হতে থাকে। মাল্টিপল টেমপ্লেট সিস্টেম কিভাবে কাজ করে বুঝতেছো এবার? এবং শুধু টেমপ্লেট না, সেক্টরও। তুমি এইটা চেঞ্জ না করে, মনে করো হঠাৎ করে তুমি আবার আরেকটা প্রজেক্ট ডাউনলোড করবা, এটা কিছু দরকার নেই তো, তুমি জাস্ট সেক্টর আর টেমপ্লেট চেঞ্জ করে দিয়ে একেবারে নেন এবার সিম্পল। আর টেমপ্লেট ওই যে ওগুলো সরাই ফেলবা কাট করে আগের গুলা, বুঝতে পারছো? এখন আমরা ওই যে একটা তুমি একটা নরমাল একটা কোম্পানিটা বানাও না, ই কমার্সে কারো কাজ করলে সুবিধা। কোম্পানির সাইট আছে না, অনেকে তো কোম্পানির সাইটও চায়। হ্যাঁ হ্যাঁ,
আর আজকে এপিআইটা দেখছো তো কত সহজ। এপিআইটা কল করতে কত ঝামেলা হয় মানুষের, মানে হ্যাসেল কাকে বলে। আরো জেডব্লিউটি দিয়ে করা হয়েছে সার্ভিসটা। আমি নতুন এই আজকে সার্ভিসের বিষয়টা, কারণ অলরেডি দুটো এপিআই আমাদের আসছে, সেটা হচ্ছে তোমার লোকাল ডাটাবেসের এপিআই মানে জেনারেট করে। এখন তাহলে আমি এক্সটার্নাল এপিআই কিভাবে করব, দুটো তো একদম হজবর হয়ে যাবে। চিন্তা করলাম কি করা যায়, পরে দিলাম না আবার সার্ভিসের অংশটা বাকি আছে, এটা এই মডিউল দিয়ে এটা একটা নতুন ইয়ে বাইরে হয়ে যাবে। তুমি একটা সুন্দর টেমপ্লেট নিয়ে পাশে সাইজ এরকম দেখছো নিয়ে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকো। আর এপিআই তো স্যার বানিয়ে পাবলিশ করে দিছি, এই যে মাঝে মাঝে এরকম রেড ধরে আবার ওকে করলে চলে যায়। কালকেটা ওই দিন কাটা গেছিল না, পরে এটা ফেলে দিই, এগুলো এখন ফেলে দিও, রাখার দরকার নেই। কারণ এখানে অনেকগুলো গেছে, এখন দেখো ঠিক আছে। তুমি 2 দিন কাজ করার পরে বুঝবা যে তুমি এবার কম্পেয়ার করো বিভিন্ন ফ্রেমওয়ার্কের সাথে, বুঝতে পারবা যে স্যারে মানে যারা এই ডেভেলপার তাদের জন্য এটা কত ইজি এবং কত ফাস্টার, কমপ্লেক্সিটি নাই, স্বাধীন, ঠিক না? তোমার তো ইয়া করতে হবে, শুধু ওই এপিআই বানাইয়া ডাটাবেজের এপিআই বানাইয়া ওই যে অর্কার তো তুমি যে করলা এই ডিবি কনফিগ খুলে তো বাইর করে লাবে যে কি করছ, আরেকজনকে ধরাই দিবে, মানে সেই সুযোগ নাই। ডাটাবেজের পাসওয়ার্ড মাইরা দিবা, মাইরা দিয়া ওইখানে পিএসপি ইয়া করবা, অন্যখানে পিএসপি একটা এপিআই বানাইয়া দিয়ে দিবা। আর আমাদের সার্ভার আছেই। ঠিক আছে, তাহলে করতে থাকো। হ্যাঁ।